হ্যালো এভরিওয়ান, সবাই আমার ভয়েস ক্লিয়ার শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা যায়। আচ্ছা আচ্ছা, জি স্যার। ওকে। জি স্যার। আপনাদের লাস্ট ক্লাসটা বোধহয় লিঙ্কডইনের উপরে ছিল, তাই না? জি জি স্যার। হুম। সবাই কি সবারই এনরোলমেন্ট করছেন? এত আস্তে শোনা যায় কেন? সবাই কি সবারই এনরোল করে নাই? চেষ্টা করেছি ভাইয়া, যাদের পেয়েছি করেছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, সবাই মিলে কাজ করেন তাহলে দেখবেন যে নিজেরা নিজেদেরকে হেল্প করলে অনেক বেটার হচ্ছে, পারফর্ম করতে পারবেন সবাই মিলে। তো আপনাদের জন্য দুঃখের খবর যেটা, সেটা হচ্ছে যে আপনাদের সুখের দিন শেষ আসলে। এতদিন আপনারা অনেক ইজি ইজি টপিক শিখছেন। এই ইজি ইজি টপিক গুলো আপনাদের কাছে অনেকের কাছে পরিচিত ছিল। আর এখন থেকে হচ্ছে আমাদের বলতে পারেন যে মার্কেটিং এর জগতের একটু স্ট্রিক্ট যে পড়াশোনাগুলো আছে সেই পড়াশোনাগুলো শুরু হবে। সো আপনাদের সুখের দিনটা আসলে আর নাই। আর আরেকটা আবার সুখের দিনের নিউজ আছে আপনাদের, সেটা হচ্ছে যে আমি যেটা বলেছিলাম আমার অসুস্থতার কারণে আমি আমার যত ব্যাচ আছে সব ব্যাচে আমি এখন উইকলি 2টা করে ক্লাস নিই। সো আপনারা হচ্ছে প্র্যাকটিসের সময়টা বেশি পাবেন এখন থেকে। আপনাদের উইকে আমি 2টা ক্লাস নিব। আপনাদের রবি এবং মঙ্গলবারে যেই ক্লাসের স্লট, এই রবি মঙ্গলবারে ক্লাস হবে, আপনাদের বৃহস্পতিবারে ক্লাস হবে না। আমি উইকলি 2টা করে ক্লাস নিব। যদি কারো ইস্যু থাকে 2টা করে ক্লাস নিলে যদি কোনো প্রবলেম থাকে তাহলে হচ্ছে ইশিখনের সাথে সরাসরি একটু কথা বলতে পারেন। আর যদি মনে হয় যে মেন্টর চেঞ্জ করবেন বা ব্যাচ চেঞ্জ করবেন, সেটা আপনি চাইলে ওনাদের সাথে কথা বলে করে নিতে পারেন। বাট অ্যাজ বিকজ অফ মাই হেলথ ইস্যু আমি আসলে অনেক বেশি প্রেশার নিচ্ছি না এখন আর। কারণ আমার অসুস্থতার কারণে আমি মানে কাজ ওইভাবে করতেও পারতেছি না, আর হচ্ছে শরীর অনেক অসুস্থ থাকতেছে। এই কারণে ডক্টর মানে হাইলি রিকমেন্ড করে দিছে যে উইকলি যাতে আমি একটু বেশি টাইম আসলে রিল্যাক্সে থাকি। এই কারণে ট্রাই করতেছি ব্যাচও কমায় ফেলতে, অ্যাডিশনালি হচ্ছে আপনার মানে ক্লাসের সংখ্যাটা একটু কমায় ফেলতে। কারণ সবার আগে বেঁচে থাকতে হবে। বেঁচে থাকলে আসলে কাজও করতে পারবো, ক্লাসও নিতে পারবো, সবাইকে শিখাইতেও পারবো, নলেজও শেয়ার করতে পারবো। আর যদি বেঁচে না থাকি তাহলে আসলে কোনোটাই সম্ভব না। এই স্যার কারণে আমি তাহলে চেষ্টা নেক্সট করতেছি এটা। বৃহস্পতিবার কি অফ? হ্যাঁ, আপনারা আর প্র্যাকটিস। রবিবার আর বৃহস্পতিবার দিলে ভালো হতো। এইভাবে তো আসলে আপনাদের ইচ্ছা মতো ডে ফিক্স করে দেওয়া যাবে না। কারণ হচ্ছে যে বৃহস্পতিবারে আমি হয়তো যেই ব্যাচের 2টা ক্লাস নিব শুরু থেকে, ওদের ব্যাচগুলো মানে উইকের শুরুর দিকে যাদের ক্লাস দেনি তাদের ক্লাসটা হয়তো বৃহস্পতিবারে দিয়ে দিতে পারি, বা বৃহস্পতিবার এমন আছে এখন পর্যন্ত বৃহস্পতিবারটা আমি অফ রাখতে পারি। কারণ হচ্ছে বৃহস্পতিবার রাতটা যদি অফ থাকে তাহলে আমার জন্য একটু ইজি হয়। এন্ড অলরেডি আমি ক্লাস ব্যাচও নিলে কমাই আমাদের দিচ্ছি। কতদিন লাগতে পারে কোর্স শেষ ভাই করতে? আপনাদের 3 মাসের কোর্স 3 মাসে শেষ হইতেছে তো। আর আপনাদের মেইন আমার কাছ থেকে আপনাদের ক্লাস পাবেন হচ্ছে আপনারা 24টা লার্নিং ক্লাস, 2টা সাপোর্ট ক্লাস। সরি, 25টা লার্নিং ক্লাস আর হচ্ছে 2টা আপনাদের সাপোর্ট ক্লাস আমার কাছ থেকে পাবেন। বাকি ক্লাসগুলো হচ্ছে অন্য মেন্টর নেয়। সো আমি যদি 8টা করে ক্লাস ধরি মাসে, তাহলে 3 8 24 আপনাদের এমনিতেই হচ্ছে 3 মাসেই শেষ হয়ে যাবে, এটা নিয়ে কোনো আপনার ইস্যু। আজকে 11টা চলে, তার মানে আর পাবো আসছে 11, 15টা পাবো। জি, 15টা। হ্যাঁ, 15টা হচ্ছে আপনি 15টা না, আপনি হচ্ছে 14টা পাবেন লার্নিং ক্লাস, আর 2টা থাকবে হচ্ছে ওভারঅল কোর্সের উপরে সাপোর্ট ক্লাস। আর ভাইয়া কিছু এতে মনে করেন না, জি প্রথম ক্লাসটাই তো অ্যাকচুয়ালি লার্নিং বেসড, জাস্ট আমাদের ইন্ট্রোডাকশন ছিল। জি সেখানে সরাসরি আমরা ক্লাসে ঢুকিনি। ওটাও কি ক্লাস হিসেবে কাউন্ট করে বলছেন নাকি ওটা বাদ জি দিয়ে জি, বলছেন? ওইখানেও তো আপনি শিখছেন ডিজিটাল মার্কেটিং কিভাবে কাজ করে এন্ড আদার থিংস। আপনার ডিসিশন মেকিং কিভাবে নেবেন ওইটাও অবশ্যই লার্নিং ক্লাসের ভিতরেই পড়ে। আচ্ছা। ওকে, সো আমরা আসি আজকের পড়াশোনায়। আজকে আমরা যে জিনিসটা শিখবো এটা হচ্ছে ডোমেন রিসার্চ। এখন ডোমেন রিসার্চ এই জিনিসটা কি, এই কাজটা আমাদের কেন লাগে, এন্ড ডোমেন রিসার্চ কিভাবে করে, একটা নিউ ডোমেন কিভাবে পিক করতে হয়, আর একটা এক্সপায়ার ডোমেন কিভাবে পিক করতে হয়, এই টোটাল জিনিসগুলো আমরা শিখবো। আজকে থেকে আমরা কিছু টুলস এর কাজও শিখবো, যে টুলস গুলোর আমরা অ্যাকচুয়ালি ফ্রি মুডে আপনাকে শিখাই দিব। আপনি ফ্রি মুডে কাজ করতে পারবেন, কোনো প্রবলেম নাই। বাট এমন যদি হয় যে এই কাজগুলো আপনাকে অনেক বেশি পরিমাণে করা লাগবে, তখন এই টুলগুলোরই প্রিমিয়াম ভার্সনটা আপনাকে পারচেস করে নিতে হবে। এটা আপনার নিজের খরচে, যদি লাগে তো করবেন, না লাগলে নাই। এখন আপনাদের কারোই পারচেস করা লাগবে না, কারণ এখন তার আপনারা অনেক বেশি ক্লায়েন্টের কাজ করতেছেন না। এখন জাস্ট আপনাদের প্র্যাকটিসের জন্য
প্র্যাকটিসে আপনাদের এই টুলস গুলো পারচেজ না করলেও চলবে, আপনারা ফ্রিতেই প্র্যাকটিস করতে পারবেন। ঠিক সেইভাবে আমি আপনাদের কাজটা শিখাই দিব। আর এছাড়াও কিছু এক্সট্রা প্রিমিয়াম টুলস এর লিংক আমি আপনাদেরকে বলে দিব, যেগুলো দিয়ে আপনারা হচ্ছে, যদি ধরেন আপনারা ফ্রিল্যান্সিং মোডে চলে আসেন, আপনাদের যদি কাজ আসতে থাকে, তখন তো আপনাদের ইনকাম থাকবে, তখন আপনারা এই টুলগুলো পারচেস করে নিতে পারবেন, কোনো প্রবলেম হবে না, তাই না? কারণ ক্যাশ থাকলে আমি সেটা খরচ করতে পারবো, যদি না থাকে তাহলে খরচ কোথা থেকে করব। আচ্ছা, আসি ডোমেন রিসার্চ। এখন এই ডোমেন জিনিসটা কি এইটা আগে একটু বুঝি, আদারওয়াইজ তো আসলে ডোমেন রিসার্চ করে কি লাভ সেটা আমরা বুঝবো না, তাই না? ধরেন আমি যদি ইশিখনের এই ইশিখনকে একটা সাইট হিসেবে ধরি, লেটস সি ইশিখন হচ্ছে আমার একটা ওয়েবসাইট, রাইট? এই যে ইশিখন.com বা .com.bd, এটা হচ্ছে কি একটা ওয়েবসাইট বানানো হয়েছে ইশিখনের, তাই না? সো একটা ওয়েবসাইট বানাইতে অ্যাকচুয়ালি দুইটা জিনিস লাগে। নাম্বার ওয়ান হচ্ছে অ্যাড্রেস। কোন অ্যাড্রেসটা লিখলে সে আমার ওয়েবসাইটে আসতে পারবে। যেমন দেখেন, আমি যদি এখানে google.com এটা লিখি, এটা হচ্ছে গুগলের অ্যাড্রেস, এটা লিখলে আমি গুগলে আসতে পারি, তাই না? আমি যদি এখানে youtube.com লিখি তাহলে আমি কি ইউটিউবে আসতে পারি। আমি যদি এখানে facebook.com লিখি তাহলে আমি ফেসবুকে আসতে পারি। সো দ্যাট মিনস ফেসবুক হচ্ছে কি তার অ্যাড্রেস, facebook.com এটা কি ফেসবুকের অ্যাড্রেস, google.com এটা গুগলের অ্যাড্রেস, ishikon.com.bd এটা কি ইশিখনের অ্যাড্রেস। ঠিক এইভাবে আমাদের যত ওয়েবসাইট বিল্ড হয়, সব ওয়েবসাইটেরই একটা অ্যাড্রেস থাকে, যে অ্যাড্রেসটাকে অ্যাকচুয়ালি বলা হয় হচ্ছে ডোমেন নেম। কি বলা হয়? ডোমেন নেম। ক্লিয়ার? সো একটা ওয়েবসাইট তৈরি করতে সবার প্রথমে আপনার যেটা প্রয়োজন সেটা হচ্ছে ডোমেন নেম, মানে ওয়েবসাইটের নামটা কি হবে। এরপরে যে জিনিসটা লাগে সেটাকে আপনি বলতে পারেন স্টোরেজ। স্টোরেজ মানে কি? যেমন ধরেন এই যে ইশিখন তার ওয়েবসাইটটা বানাইছে, সে কিন্তু অনেক ডেটা রাখছে। এই যে দেখেন এখানে অনেক লেখা দেখা যাচ্ছে, সে অনেক পিকচার আপলোড করছে, অনেক ভিডিও আপলোড করছে, এরকম অনেক জিনিস সে কি এই ওয়েবসাইটের ভিতরে কি সে আপলোড করছে, তাই না? এই যে সে ওয়েবসাইটের ভিতরে এই টোটাল জিনিসগুলা যে সে আপলোড করছে, এই টোটাল জিনিসগুলো আপলোড করার জন্য তো একটা স্টোরেজের প্রয়োজন আছে, তাই না? যেখানে সে ছবিগুলো আপলোড করে রাখবে। সাপোজ ধরেন গুগল ড্রাইভ, সেখানে আমি ছবিগুলো আপলোড করে রাখতেছি, সো গুগল ড্রাইভে তো আমি একটা স্টোরেজ পাচ্ছি, তাই না? সো ঠিক এক্স্যাক্টলি একটা ওয়েবসাইট বানাইতে হলে আমাদের এই দুইটা জিনিসেরই প্রয়োজন, একটা হচ্ছে ডোমেন নেম, আর আমরা স্টোরেজ বলে যেটাকে বলতেছি এটাকে আমরা বলতে পারি হোস্টিং। আপনি হোস্টিং এ কাজ করতে পারেন, অথবা আপনি সার্ভারও নিয়ে নিতে পারেন। যারা ক্লাউড নিয়ে কাজ করে তারা সার্ভার কিনে নেয়, আর যাদের একটু বাজেটিং ইস্যু থাকে বা বাজেট একটু কম থাকে তারা হোস্টিং এ কাজ করে। আবার এই হোস্টিং এর ভিতরেও মানে এই স্টোরেজের ভিতরে আবার অনেক ধরনের স্টোরেজ পাওয়া যায়। একটা পাওয়া যায় শেয়ার্ড স্টোরেজ, যেখানে দেখা গেল যে ধরেন 10 জিবি জায়গা আছে, 10 জিবি জায়গায় 10 জন মিলে হচ্ছে ইউজ করতেছে, এরকম শেয়ার্ড হোস্টিং পাওয়া যায়। আবার আরেক ধরনের শেয়ার হোস্টিং পাওয়া যায় যেখানে হচ্ছে ধরেন এই 10 জিবি, এটা কিন্তু একটা শেয়ার হোস্টিং, কিন্তু এই 10 জিবিটা একজনের জন্য ডেডিকেটেডলি দিয়ে দেওয়া হয়েছে। সো ওইগুলার পারফরমেন্স আরো ভালো থাকে। আর সার্ভার বা ক্লাউড গুলার যেমন হয়, এগুলো হচ্ছে যে একদম ডেডিকেটেডলি আপনার জন্য একটা আইপি থাকবে, এবং আপনার একটা স্টোরেজ থাকবে, যে স্টোরেজটা আসলে শুধুমাত্র আপনার জন্য, এটা অন্য কেউ আর ইউজ করে না, বা অন্য কারোর সাথে এটা শেয়ার থাকে না। সো ওই জায়গাগুলো থেকে দেখা যায় প্রচুর স্পিড পাওয়া যায়, ক্লিকের সাথে সাথে হচ্ছে লোড নেয়। হ্যাঁ, ক্লাউডের প্রাইসও অনেক বেশি থাকে। দেখা যায় একটা ক্লাউড ইউজ করলে আপনি 3 মাসে বা 4 মাসে যে টাকা খরচ করেন, সেই টাকা দিয়ে আপনি 1 বছরের জন্য হোস্টিং কিনে নিতে পারেন। সো 3-4 মাস না চালায় হোস্টিং কিনে আমি 1 বছর চালাইতে পারি এই অল্প টাকাতে, এটা আরো বেটার, তাই না? সো এরকম অনেক কিছুই আছে, আপনারা দেখবেন, সমস্যা নেই, আমি দেখাই দিব। সো আমরা এই এই দুইটা জিনিস তো বুঝতে পারছি যে আমাদের একটা ওয়েবসাইট তৈরি করার জন্য আমাদের দুইটা জিনিসের প্রয়োজন হয়, একটা হচ্ছে ডোমেন আর একটা হচ্ছে কি হোস্টিং। সো এই আমরা আজকে যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে এই ডোমেন রিসার্চটা কিভাবে করে। একটা ডোমেন তো আসলে বললেই হয় না, ডোমেনটা রিসার্চ করতে হয়। হ্যাঁ, এখন কথা হচ্ছে ডোমেন নিয়ে আরেকটু কথা বলে তারপর আমরা ডোমেন রিসার্চ কিভাবে করে সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। ডোমেন এমন একটা জিনিস যেটা একবার যদি কেউ কিনে নেয় তাহলে এটা আর কেউ কোনোদিন কিনতে পারে না। জি হ্যাঁ, এটাই সত্যি কথা। ধরেন আমার নাম আকাশ, যে কোনো মা বাবা তার বাচ্চার নাম আকাশ রাখতে পারবেন, বাট আমি যদি আমার এই akashghosh.com এটা যেহেতু আমি একবার কিনে ফেলছি, এইটা দুনিয়ার সবচাইতে শক্তিশালী মানুষও যদি আসে সেও এটা আর কিনতে পারবে না, যদি না আমি এটাকে বিক্রি করি।
এটা কেনার আর তার কোনো ধরনের কি অধিকার নাই। এখন আপনি বলতে পারেন যে ভাই আপনারা যদি গুলি ঠেকায় কিনা নেয়, ওইটা ভাই আলাদা ব্যাপার। মানে অনলাইন থেকে এটা দুনিয়ার আর কেউ কখনো কিনতে পারবে না, এটা শুধু আমার জন্যই। কারণ আদারওয়াইজ তো একই অ্যাড্রেস 10-12 জন ইউজ করবে, তাই না? সো ডোমেন নেম এটা কখনোই হয় না। একটা ডোমেন নেম যেমন এই যে ishikon.com.bd, এটা যেহেতু ইশিখন কিনে নিছে, এই সেম ডোমেনটা আর দুনিয়ার কেউ কিনতে পারবে না। বুঝতে পারছেন? সো এই কারণে ডোমেন নেমের অনেক প্রাইসও হয়, মানে একটা ডোমেনের আসলে অনেক দামও হয়। যেমন একটা facebook.com, শুধু এই ডোমেনটুকুর কথা যদি বলি, এই ডোমেনটুকুর প্রাইস $1,000,000 এর বেশি হইতে পারে, শুধু এই নামটার দাম, আর কিচ্ছু না, শুধু নাম মানে অ্যাড্রেসটুকুর দাম $1,000,000-এরও বেশি হইতে পারে। আপনারা দেখবেন একটু পরেই যে এক একটা ডোমেনের কত বেশি দাম হইতে পারে। তো এই নামটা চুজ করার ক্ষেত্রে আমাদের কিছু ক্রাইটেরিয়া হচ্ছে দেখতে হয়, দেখে হচ্ছে আমরা একটা নাম চুজ করি। সো যেগুলো নতুন ডোমেন থাকে, সেই নতুন ডোমেনের আবার ক্রাইটেরিয়া থাকে না। নতুন ডোমেনের ক্ষেত্রে হচ্ছে আমরা কিছু জিনিস, কিছু ট্রিক্স এন্ড টিপস হচ্ছে মাথায় রেখে আমরা নতুন ডোমেনটা চুজ করি। আর এক্সপায়ার্ড ডোমেনও পাওয়া যায়। এক্সপায়ার্ড ডোমেন হচ্ছে ধরেন একটা ডোমেন কেউ ইউজ করছে, করার পরে এই ডোমেন এন্ড হোস্টিং যে জিনিসটা আছে এটা কিন্তু ইয়ারলি বেসিসে কিনতে হয়। মানে আপনি 1 বছরের জন্য কিনবেন, এরপরে আপনি এটাকে রিনিউ করতে হবে প্রতি বছর। আপনি যদি রিনিউ না করেন তাহলে এটা আবার অন্য আরেকজন কিনে নিতে পারে। ঠিক আছে? সো এটাকে প্রতি বছর রিনিউ করতে হয়। সো এক্সপায়ার্ড ডোমেনটা হচ্ছে ধরেন 1 বছর হয়ে গেছে, এটা আপনি আর কি রিনিউ করেন নাই, তখন সেটা কি আমার এক্সপায়ার হয়ে যায়। এন্ড এক্সপায়ার হয়ে গেলে আবার অন্য কেউ ডোমেনটাকে কিনে নিতে পারবে। সো আসি আমরা ডোমেন রিসার্চের ক্ষেত্রে, আমরা ফার্স্টে নিউ ডোমেনের ব্যাপারে জানবো, তারপর আমরা এক্সপায়ার্ড ডোমেনের ব্যাপারে জানবো। When picking a new domain name, it's all about branding ability. These days, Google strongly favors sites that are based around brands. Sites that are based around brands are considered to be better providers of high quality information. Mighty Google thinks so. Actually, simply বলতে গেলে, যখনই আপনি একটা ডোমেন নেম চুজ করবেন, তখন আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনার ডোমেন নেমটা যেন অবশ্যই ব্র্যান্ডেবল হয়। মানে আপনার ডোমেনটা যেন একটা ব্র্যান্ডের মতো বিহেভ করে নামটা। যেমন দেখেন, ব্র্যান্ডেবল ডোমেন নেম গুলো আসলে কি, একটা জিনিস একটু চিন্তা করে দেখেন। আমি যদি বলি অ্যামাজন, অ্যামাজন এই কথাটা বলার পরে আপনি কি এটা মানে এরকম কি কোনো ফিল আসছে যে এটা একটা মানে হচ্ছে ই কমার্স সাইট নামটা শুনে? ইভেন জি স্যার। অ্যামাজন আগে বললে মানুষ হয়তো কি ভাবতো কি এটা একটা মহাবন না, জঙ্গল। এখন অ্যামাজন বললে আমাদের মাথায় একটা জিনিস আসে না, এটা একটা ই কমার্স সাইট বা একটা ওয়েবসাইট যেখান থেকে আমরা প্রোডাক্ট পারচেস করতে পারি। কিন্তু অ্যামাজন এই কথাটার ভিতরে কি এমন কিছু আছে যে অ্যামাজন আসলে একটা ই কমার্স সাইট? এরকম কোনো কথা কি বোঝা যায়? বোঝা যায় না, তাই না? না স্যার। আবার এইখানে একটা জিনিস চিন্তা করে দেখেন, অ্যামাজন যখন আমি নাম বলতেছি তখন কিন্তু ফিক্স কিছু আমি বুঝতেছি না। লাইক ধরেন আমি বললাম অ্যামাজন, আমি কিন্তু ফিক্স করে এটা বলতে পারবো না যে অ্যামাজনে আপনি শুধু লুঙ্গি বিক্রি করতে পারবেন, আর কিছু বিক্রি করা পসিবল না। এরকম ফিক্স কি কিছু আছে? নাই। অ্যামাজন যে কোনো কিছু সে বিক্রি করতে পারে, তাই না? এবং সে কিন্তু করতেছেও সেম। আবার দেখেন, আমরা বাইরে বাদ দিলাম, আমরা বাংলাদেশেই থাকি। ধরেন দারাজ বা ইভেলি, এই যে ওয়েবসাইট গুলো ছিল বা আছে, এদের নামগুলো শুনলে কি কখনো মনে হয় যে এটা ফিক্স কোনো একটা ই কমার্স, যে এখানে শুধু এই ধরনের প্রোডাক্টই বিক্রি হবে? ফিক্স কি কিছু আছে? না স্যার। নেই। না স্যার। তারা যে কোনো কিছুই বিক্রি করতে পারে। এই জিনিসটাকেই বলে হচ্ছে ব্র্যান্ড অ্যাবিলিটি। এবং মজার ব্যাপার হচ্ছে যাদের ডোমেন গুলো ব্র্যান্ডেবল, এরা যে কোনো টাইমে তাদের বিজনেসটাকে এক্সটেন্ড করতে পারে। যেমন দেখেন, আপনি যদি ইভেলির কথাই চিন্তা করেন, ইভেলি যে কয়দিনই ছিল, ইভেলি তাদের ফার্স্টে ছিল কি, ইভেলি একটা ই কমার্স ওয়েবসাইট, তারপরে তারা ই কুরিয়ার নিয়ে আসলো, তারপরে তারা ই ফুড নিয়ে আসলো, তাই না? সো এরকম কি তারা এরকম আরো কয়েকটা বিজনেসে কি এক্সপ্যান্ড করে ফেলতে পারছে তাদের বিজনেসটাকে। এটা রিজন কি, তাদের নামের ভিতরে ফিক্স কিছু বলা নাই। মানে ইভেলির নামের ভিতরে কি বলা আছে সে জীবনে কুরিয়ার করতে পারবে না? কখনোই বলা আছে সে ফুড ডেলিভার করতে পারবে না? না, সবকিছুই পসিবল ছিল, তাই না? সো এই কারণে আমাদের এমন একটা ডোমেন নেম চুজ করতে হবে যে ডোমেন নেমটা থেকে একটা ব্র্যান্ড অ্যাবিলিটি থাকে। বাট হ্যাঁ, এটা ডিফার করে। যেমন ধরেন, আপনি যদি এরকম হন যে আপনার একটা বিজনেস আছে, আপনি ভাই একদম কনফার্ম আপনি সারা জীবনে এই বিজনেসই করবেন,
অন্য কোনো বিজনেস করবেন না, তখন আপনি নিশ বেসড নাম নিতে পারেন, মানে টপিক বেসড নাম নিতে পারেন। আর যদি এমন হয় যে না ভাই আমার আসলে আমি ব্র্যান্ডেবল নাম নিয়ে করব, তাহলে আরো বেটার। ব্র্যান্ডেবল নাম নেওয়াটাই হচ্ছে কি সবচেয়ে বুদ্ধিমানের কাজ। আর যদি এমন হয় যে আপনি পার্সোনাল ওয়েবসাইট খুলবেন, যেটাকে আমরা কিনা একটা পোর্টফোলিও ওয়েবসাইট বলি, আপনি যদি এরকম পোর্টফোলিও ওয়েবসাইট বানান, তাহলে সেটা অবশ্যই আপনার নিজের নামেই হবে। ঠিক আছে? ওইটা ধরেন আমার নাম আকাশ ঘোষ, তো আমার পোর্টফোলিও সাইট যেটা হবে সেটা আকাশ ঘোষ দিয়েই হবে। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা আরেকটু নিচে আসি। আদার ফ্যাক্টরস এ যদি দেখি, এইখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে আমাদের নেম লেন্থ। হ্যাঁ, আর উপরে যে কথাটা বলা আছে এটা অলরেডি আমি আপনাদেরকে বলে দিছি যে ডোমেন নেমটা অ্যাকচুয়ালি এরকম হবে যে যেটা কি স্পেসিফিক না, মানে এটাকে আপনি যে কোনো টাইমে সাব ইয়াতে হচ্ছে সাব নিশে হচ্ছে কি ব্রেক করতে পারবেন, মানে ভাঙতে পারবেন। ভিজন হচ্ছে আমরা যেটা করতে পারবো যে আমাদের ওই যে যেটা বললাম যে আমাদের বিজনেসটাকে আমরা এক্সটেন্ড করতে পারবো যে কোনো টাইমে। এবার আসি নেম লেন্থ। যখন আমরা একটা ডোমেন চুজ করব তখন সেটা নেম লেন্থটা আমাদের জানতে হবে। একটা ডোমেন 1 ক্যারেক্টার থেকে 63 ক্যারেক্টার পর্যন্ত বড় হইতে পারে, বাট এত বড় নাম কখনোই ইউজ করা যাবে না। আপনার মাথায় একটা জিনিস রাখতে হবে, ম্যাক্সিমাম 1 to 13 মানে 13 ক্যারেক্টার। এখানে যদিও 63 ক্যারেক্টার পর্যন্ত অ্যালাউড আছে, 1 to 13 ক্যারেক্টারের ভিতরে ট্রাই করতে হবে আপনার নেমের লেনটা যাতে থাকে, এর থেকে বেশি যাতে না হয়। 13 ক্যারেক্টারের উপরে যাতে কখনোই না হয়, এটা মাথায় রাখতে হবে। বাট নেম বলতে কি আপনার ওই যে ডাব্লিউ ডট কি ধরে 13 নাকি? এইখানে এখানে একটা ভালো কোশ্চেন করছেন, অনেকে এটা বুঝে না। দেখেন এইখানে প্রথমে যে জিনিসটা থাকে যে HTTPS, আবার এখানে www থাকে, www ডট, এই যে টোটাল জিনিসটা আপনি দেখতেছেন, এটা হচ্ছে ডোমেনের প্রিফিক্স। এইটাকে কি বলে? ডোমেন প্রিফিক্স। আর ডোমেনের এই যে আবার শেষেও কিছু থাকে, দেখেন এই যে .com.bd যেটা দেখতেছেন, এগুলাকে বলে হচ্ছে ডোমেনের এক্সটেনশন অথবা ডোমেনের সাফিক্স। এটা ডোমেন নেম না, এটা ডোমেন নেমের বাইরে। ডোমেন নেমটা হচ্ছে ভাই আপনার অ্যাকচুয়াল মেইন নেমটা। যেমন ধরেন এই যে ইশিখন, এইটা হচ্ছে আপনার ডোমেনের নাম। এইটা আপনার 1 থেকে 13 ক্যারেক্টার পর্যন্ত যেতে পারবেন, এর বেশি বড় এটা করা যাবে না। হ্যাঁ, তাহলে যে ডট কম ডট বিডি জি, কি আলাদা? যে হ্যাঁ, ডট কম একটা, আবার ডট বিডি। .com.bd এটা এক ধরনের এক্সটেনশন, শুধু .com একটা এক্সটেনশন, শুধু .net একটা এক্সটেনশন। ও বুঝতে পারছেন? জি, এটা কি আলাদা আলাদা? মনে করেন ডট কম, হ্যাঁ, হ্যাঁ, ডট কম জি, একটা, জি, আবার ডট নেট। জি, জি, এগুলো সব আলাদা আলাদা। এগুলোকে বলে আপনার হচ্ছে ডোমেনের সাফিক্স অথবা ডোমেনের এক্সটেনশন। বুঝতে পারছেন? ডোমেনের এক্সটেনশন ডিফারেন্ট হইতে পারে। আকাশদা, জি, আচ্ছা, ডট নেট এবং ডট কম এগুলোর পার্থক্যটা যদি একটু ব্যাখ্যা করতেন। এগুলোর পার্থক্যতে আমরা একটু পরে যাই। এগুলো ভাই এক কথায় বলতে পারেন যে এক্সটেনশন শুধু। এগুলোকে হচ্ছে .net, .org, .com, এগুলো সবগুলোকে বলা হচ্ছে TLD, মানে টপ লেভেল ডোমেন। বুঝতে পারছেন? তো জি এগুলো জি। জাস্ট এক্সটেনশন, এগুলোর পার্থক্য বোঝানোর কিছু নাই। সবচাইতে মেইন যেটা আমাদের, যেটা কিনা গুগল প্রেফার করে এবং যে নিজে কিনা একটা ব্র্যান্ডেবল নেম, সেটাই হচ্ছে .com। এই জন্য দেখবেন সবাই .com-টাকেই প্রেফার করে। আর এগুলোর পার্থক্য একটু গুগল করেন যে .com, .net, এগুলোর পার্থক্য কি পেয়ে যাবেন যদি আরো ডিটেলসে জানতে চান। এইখানে যে কথাটা বলা আছে দেখেন, অফকোর্স শর্টার ইজ বেটার, মানে আপনার ডোমেন নেমটা যত বেশি শর্ট হবে সেটা কি তত বেশি ভালো। এরপরে যেটা আছে দেখেন, এই যে অলরেডি আমি যেটা মাত্র বললাম সেটাই দেখেন আপনাকে আবার বলতেছে, .com ইজ মোস্ট ওয়াইডলি রিকগনাইজড অ্যান্ড কনসিডার্ড ডিফল্ট ডোমেন সাফিক্স। মানে ডোমেনের যদি আমরা কোনো ডিফল্ট ডোমেন সাফিক্স থিঙ্ক করি, তাহলে .com হচ্ছে কি ডিফল্ট সাফিক্স। And secondly, .com links itself to branding a lot better than some other কি extensions, মানে .com অন্যান্য এক্সটেনশনের থেকে নিজেকে কি আরো বেশি ব্র্যান্ড করে। and don't include the hyphen in the domain, কখনো ডোমেনের ভিতরে হাইফেন ইউজ করবেন না। আপনি হয়তো বলতে পারেন ভাই আমরা তো অনেক প্রতিষ্ঠানের নামের ভিতর দেখি তারা হাইফেনটা ইউজ করে, সো আমরা তাহলে তারা কি বুঝে না? তারা বুঝে, কিন্তু অনেকে আছে যারা IT বেসড প্রতিষ্ঠানগুলো চালায়, তারা অনেকে হাইফেন ইউজ করে, বাট ডোমেন নেমে আসলে হাইফেন ইউজ করাটা বেটার না।
নাম্বার অলসো অ্যাভয়েড দেম, আপনাকে অবশ্য নাম্বারটাও অ্যাভয়েড করতে হবে। এখন আপনি এবার বলতে পারেন ভাই এই যে সময় নিউজ 24.com, চ্যানেল9.com এরা যে ইউজ করতেছে, ভাই এরা হচ্ছে এদের কনসেপ্টটা বোঝানোর জন্য নাম্বার ইউজ করে, বাট গুগল সাজেস্ট করে যে হাইফেন নাম্বার এগুলো কখনো ডোমেন নেমে ইউজ করতে না। আর নিচের এই তিনটা ওয়ার্ড হচ্ছে আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, ক্যাচিয়ার, মেমোরেবল, তিনটা না সরি দুইটা, ক্যাচিয়ার অ্যান্ড মেমোরেবল। আপনি এমন একটা ডোমেন নেম চুজ করবেন যেটা কিনা ক্যাচিয়ার, মানে অনেক বেশি আই ক্যাচি হয়। যেমন ধরেন এই যে পিকাবু, হ্যাঁ, তারপরে ধরেন যে এই যে ওই যে গ্রোসারির একটা ভালো শপ আছে, হ্যাঁ এদের নামগুলো, তারপরে এই যে দেখেন দারাজ, ইভিলি, এই নামগুলো কি অনেক ইজি না, ক্যাচি, অনেক ক্যাচি মানে চোখে পড়ে, অ্যান্ড মেমোরেবল মানে কি ইজিলি মনে রাখা সম্ভব। সো আপনি এমন একটা ডোমেন নিবেন যেটা কি নাকি ইজিলি মনে রাখা সম্ভব, একবার শুনলেই মনে থাকে। ওকে, সো এই জিনিসগুলো দেখে হচ্ছে আমরা কি একটা ডোমেন নেম চুজ করি নতুন নেমের ক্ষেত্রে। ইফ ইউ ওয়ান্ট টু র্যাঙ্ক ইন গুগল ইউ নিড টু বিল্ড ব্র্যান্ড সিগন্যাল, গ্রেট ব্র্যান্ড স্টার্ট উইথ এ ব্র্যান্ডেবল ডোমেন নেম। সো এখানে অনেকগুলো কথা আছে। এক কথায় বলতে গেলে নতুন নেম আপনি যখন চুজ করবেন তখন আপনার মাথায় রাখতে হবে আপনার নামটা যেন শর্ট অ্যান্ড সুইট হয়, এটা যেন ক্যাচি হয়, ইজিলি মনে রাখা পসিবল হয়, এবং আপনার এই যে ডোমেনটা আপনি ইউজ করবেন এই ডোমেনটা যেন শর্ট হয় অবশ্যই, হ্যাঁ। সো এখন কথা হচ্ছে যে ভাই আমরা তাহলে নতুন ডোমেন নেম আসলে বের করব কিভাবে? আপনি যদি সিম্পলি গুগলে এসে ডোমেন নেম জেনারেটর এগুলা লিখা যদি আপনি সার্চ করেন আপনি অনেক ওয়েবসাইট পেয়ে যাবেন যেগুলো থেকে আপনি খুব সহজে ডোমেন নেম জেনারেট করতে পারবেন। এই যে ডোমেন হুইল আছে, হ্যাঁ, ডোমেন নেম জেনারেটর আছে, এরকম অনেক। এটার ভিতরে কয়েকটা সাইটের লিংক দেয়া আছে। নেম মেশটা এখনো আছে নাকি আই ডোন্ট নো, নেম মেশটা মাঝখানে দেখছিলাম যে খুব ওদের ডোমেনেরই অবস্থার করুণ ছিল, আই ডোন্ট নো এখন ওরা অ্যাক্টিভ হয়েছে নাকি। এই সাইটটা খুব ভালো ছিল ডোমেন রিসার্চ করার জন্য, না এই সাইটটা বোধহয় ওরা ফেলে দিছে। এই সাইটটা খুব ভালো ছিল ডোমেন রিসার্চ করার জন্য। সো এইসব জায়গাতে আপনি হচ্ছে আপনার কিওয়ার্ড দিয়ে সাবমিট করে দিলে ওরা আপনাকে খুব ভালো ভালো কি ডোমেন নেমের একটা আইডিয়া দিয়ে দিবে। সাপোজ ধরেন আমি একটা গ্রোসারি শপ নিয়ে হচ্ছে ডোমেন নেম চাইতেছি, সো আমি এইভাবে গ্রোসারি লিখে দিতে পারি। সো ওরা আমাকে কি করবে নিচে এই রিলেভেন্ট হয়তো ডোমেন নেম ওরা আমাকে কিছু বের করে দিবে। ও আচ্ছা আমি কি পপ আপটা কেটে দিছি নাকি? ও ঘুরে কি দাঁড়ায় গেল? স্যার, জি বলেন। আমরা তো স্যার নতুন লার্নার এবং আমরা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতেছি, তো সেক্ষেত্রে আমাদের কিওয়ার্ডটা কি হওয়া উচিত? ভাই আপনারা হচ্ছেন, আপনারা যেহেতু নিজেদের জন্য ক্রিয়েট করবেন, সো আপনারা হচ্ছে ওই রকম ডোমেন নেম না খুঁজে নিজের নামে পোর্টফোলিও খুলেন, সেটাই বেটার। নিজের নামে আর কি। হ্যাঁ, এই যে যেমন দেখেন এইগুলো আরো বেটার। এটাতে আই ডোন্ট নো কি প্রবলেম হয়েছে, এটা দিয়ে কিছু দেখাচ্ছে না, ডোমেন নেম বাদ দিই আমরা। এই একটা সাইট আছে দেখেন এই যে instant-domain-research.com, আমি জাস্ট বেবি লিখলাম, তো দেখেন ও আমাকে বেবি রিলেভেন্ট অনেক সুন্দর সুন্দর নাম আমাকে দিচ্ছে। হুম, কারণ আমি এখানে যদি গ্রোসারি লিখি, এই যে গ্রোসারি নিয়ে ও আমাকে কি অনেক সুন্দর সুন্দর নাম দিচ্ছে। তো এইখান থেকেই যে আপনি একদম মনের মতো নাম পেয়ে যাবেন ব্যাপারটা কিন্তু এরকম না, এইখান থেকে আপনি একটা আইডিয়া নিয়ে আপনার নিজের মতো আপনি সুন্দর সুন্দর নাম হচ্ছে দিতে পারেন। আর যদি ইউনিক নাম নিতে পারেন তাহলে আরো বেটার। এখন ইউনিক নামটা কিন্তু এইভাবে কিওয়ার্ড দিয়ে কখনো আসবে না, ইউনিক নামটা ভাই আপনার নিজের খুঁজে বের করতে হবে। যেমন ধরেন ইভেলি এটা একটা ইউনিক নাম, দারাজ একটা ইউনিক নাম, হ্যাঁ এই নামগুলো কিন্তু এরকম আপনি রিসার্চ করে কোথা থেকে পাবেন না, এগুলা হচ্ছে ভাই আপনার নিজের বসে বসে মনে মনে থিঙ্ক করে আপনি একটা নাম নিবেন এবং নামটাকে খুঁজে দেখবেন যে নামটা আসলে অ্যাভেলেবেল আছে নাকি। শুধু নাম দেখলেই হবে না, ডোমেনটা ফ্রি আছে নাকি সেটা আপনাকে দেখতে হবে। ডোমেনটা ফ্রি আছে কিনা সেটা আপনারা আমার ওয়েবসাইট থেকেও দেখতে পারবেন, আমি আপনাদেরকে লিংক দিয়ে দিতেছি, এখানে বসে বসে আপনারা চেক করতে পারবেন। এই যে আমার সাইটে আসলে এখানে দেখবেন একটা এমটি চেক করার মানে ক্লেম ইউর ডোমেন, এখানে চেক করার একটা অপশন আছে। সাপোজ ধরেন আমি লিখলাম হচ্ছে এমনি একটা সংখ্যা দিয়ে জাস্ট .com যদি লিখি, আমি যদি চেকে দেই এই যে দেখেন ডোমেনটা অ্যাভেলেবেল আছে, এটা দেখা যাচ্ছে, হ্যাঁ।
আর যদি ধরেন আমি এখানে ধরেন আমার ডোমেন, আমরা ইশিখনেরটাই ধরেন লিখি। এই যে দেখেন এটা দেখাচ্ছে, এটা অলরেডি কি টেকেন, এটা আপনি আর কি কিনতে পারবেন না। ঠিক আছে, সো এই জায়গা থেকে আপনারা চেক করতে পারবেন। আমি হচ্ছে স্যার জি, কারো নাম দিয়ে একটু স্যার সার্চ দেন তো। কার নাম দিয়ে সার্চ দিব বলেন? আমার নাম ফারাজি.com, হ্যাঁ, ফারাজি.com, ফারাজি.com। জেটাই, জে না জেট। এটা হ্যাঁ জি। আচ্ছা, আমরা এটা চেক করে দেখি। এই যে এটা অলরেডি টেকেন ভাই, এটার ও আপনি আচ্ছা। কিনতে পারবেন না, আপনার এটার সাথে হয়তো অন্য কিছু অ্যাড করে তারপরে নিতে হবে। ভাইয়া আমার আচ্ছা, একটা কোশ্চেন আছে। জি বলেন। আচ্ছা ওই যে ইশিকন যে ইশিকন.কম, তারপরে ওটা ওটা হলো ইশিকন.নেট, তারপরে এখন ইশিকন.com.বিডি, জি, এই যে ডিফারেন্স গুলো হইলো, বাট ওদের হোস্টিংটা তো একই ছিল না? আমরা তো হচ্ছে হ্যাঁ হ্যাঁ কোনো কিছু থেকেই হলো ব্রাউজ করতে পারতাম। হ্যাঁ হ্যাঁ, মানে এইগুলো এই হচ্ছে প্রবলেমটা রিডাইরেক্ট কিভাবে করে হয়? দেয় ভাই, রিডাইরেক্ট করে দেয়। এটা প্রবলেম না, ওনারা 3টা ডোমেনই কিনে নিছেন এবং 3টা ডোমেনেই ওনারা সেম ডেটাগুলো আপলোড করে রাখছেন এবং রিডাইরেক্ট করে দিচ্ছেন। আর যদি এমন হয় যে 3টা ডোমেনে আলাদা আলাদা ঢুকলে আপনি একই জিনিস দেখতে পাচ্ছেন, যেমন ধরেন আমরা একটু চেক করে দেখি যে ডট নেটে এখন যাওয়া যায় নাকি। আচ্ছা দেখেন, একটা জিনিস খেয়াল করে দেখেন, আমি যখনই ডট নেট দিলাম ও আমাকে ঠেলে কিন্তু .com.bd তে নিয়ে আসছে। আমি যদি শুধু .com দেই তাইলেও দেখবেন ও .com.bd তে নিয়ে আসছে। তার মানে হচ্ছে কি, ইশিগন তার যে ডেটাগুলো আছে এগুলারে ও .com.bd তে আপলোড করে রাখছে এবং ওই বাকি যে 2 ডোমেন আছে ওই দুইটা ডোমেনকে সে রিডাইরেক্ট করে রাখছে। মানে ওই ডোমেনে যদি কেউ যেতে চায় তাহলে যেন তাকে এই ডোমেনে নিয়ে আসে, এটা সার্ভার থেকে কল করে দেয়া যায়। হ্যাঁ, সো ওনারা সেই কাজটা এখন করে রাখছে। তো আর এখানে কি বেশি টাকা খরচ হয়? হ্যাঁ, ওই যে আলাদা 2টা ডোমেন কিনতে হবে ওনার। ডোমেন না, ওই ডোমেন গুলার ওনার কাছে যদি অ্যাক্সেস না থাকে তাহলে তো ওই ডোমেন গুলা থেকে উনি রিডাইরেক্ট করে এই ডোমেনে পাঠাইতে পারবেন না। সিম্পল। আচ্ছা। স্যার আপনি এটা স্যার জি, স্যার আপনি এটা চেক করতেছেন, এটা কিন্তু বেস্ট ডোমেন এন্ড হোস্টিং প্রোভাইডার এটা লিখে সার্চ দিচ্ছেন না স্যার? মানে আমি ওই যে ডোমেনটা অ্যাভেলেবেল আছে কিনা এটা, হ্যাঁ হ্যাঁ। না ভাই এটা আমি আমার ওয়েবসাইটে চেক করতেছি, এটা আমার ওয়েবসাইট। ও আচ্ছা, এটার হচ্ছে অ্যাক্সেস আপনাদের দেয়া যাবে না, এটা দিতে গেলে ইশিখন ভাববে আমি বিজনেস শুরু করে দিছি। সো জি স্যার, আপনারা আমরা কোনটাতে চেক করব? আপনারা হচ্ছে কোনটাতে চেক করবেন? জি ডোমেন নেম অ্যাভেলেবিলিটি চেক, এটা লিখে সার্চ করেন। এই যে যেমন গোড্যাডি আছে, হ্যাঁ, এই যে নেম হুম। ডট কম আছে, এগুলাতে আসলে আপনি চেক করতে পারবেন। আচ্ছা স্যার, আরেকটা বিষয় ছিল, ওই সময় আমি নেটওয়ার্কের সমস্যা ছিল ইয়ের যেটা ডোমেন নেম সর্বনিম্ন কত ক্যারেক্টার হতে পারে? 13 ক্যারেক্টার। সর্বনিম্ন? সর্বনিম্ন তো ভাই 1 ক্যারেক্টারেরও হইতে পারে। ও আমরা এটা আচ্ছা। বলছি যে মিনিমাম 13, মানে ম্যাক্সিমাম 13 ক্যারেক্টার পর্যন্ত আপনি বড় করবেন, এরপরে এটা আর বড় করবেন না কখনো, এটা বলা হয়েছে। আচ্ছা, জি স্যার, ধন্যবাদ। আচ্ছা, এই যে নেম ডট কম আছে, গোড্যাডি আছে, এগুলো থেকে আপনি চেক করে দেখতে পারেন, সমস্যা নেই। আমি ভুলেই গেছিলাম যে আমারটা দেয়া যাবে না, দিতে গেলে ইশিখন ভাববে আমি বিজনেস শুরু করছি। যাই হোক, আচ্ছা আসি। আমরা বুঝতে পারছি যে নতুন ডোমেন গুলো আমাদের কি করতে হবে, হয় আমরা নিশ বেসড এভাবে সার্চ করে দেখব, অথবা আমরা আমাদের আইডিয়া থেকে জেনারেট করবো। আর যদি পোর্টফোলিও সাইট আমরা বানাই তাহলে অলওয়েজ সেটা কি আমার নিজের নামে হলেই হয়। এখন আসি এক্সপায়ার্ড ডোমেন। এক্সপায়ার্ড ডোমেন ভাই এইভাবে নেওয়া যাবে না, এক্সপায়ার্ড ডোমেনের ডেটা দেখে তারপরে নিতে হয়। হ্যাঁ, এইখানে অবশ্য আপনার নতুন ডোমেনের জন্য কিছু গুড সিলেকশন কিছু ব্যাড সিলেকশনের আইডিয়া দেওয়া আছে, এটা আপনাদের জাস্ট দেখার জন্য, আর কিছু না। এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে এক্সপায়ার্ড ডোমেন হচ্ছে আমরা কেন নিব এবং কিভাবে নিব। এক্সপায়ার্ড ডোমেন নেওয়ার রিজনটা কি সেটা আগে একটু বলি। যখন আপনি একটা ব্র্যান্ড নিউ ডোমেন নিয়ে কাজ শুরু করেন তখন যেটা হয় যে আপনার ডোমেনের এগেনস্টে কোনো স্কোর থাকে না। একটা ডোমেন যখন কেউ ইউজ করে তখন সেই ডোমেনের এগেনস্টে একটা স্কোর থাকে। হ্যাঁ, এই ডোমেনটা কতটুকু ভালো বা এই ডোমেনটা কতটুকু খারাপ সেটা আপনি ওই স্কোরটা দেখলে বুঝতে পারবেন। আমি স্কোর দিয়ে বুঝাচ্ছি আপাতত। তো ধরেন একটা পুরনো ডোমেন, এইটা যদি সে ভালোভাবে ইউজ করে থাকে তাহলে কিন্তু এটার একটা গুড ভ্যালু আছে, মানে গুড একটা স্কোর আসবে। সো আপনি যদি সে পুরনো ডোমেনটা কিনে নেন তাহলে সুবিধা যেটা সেটা হচ্ছে যে আপনি প্রথম থেকে একটু আগায় থাকলেন পয়েন্টের দিক থেকে, স্কোরের দিক থেকে, তাই না? কারণ একটা নতুন ডোমেনের পয়েন্ট হচ্ছে 1। সো আর এই স্কোরিংটা কাউন্ট করা হচ্ছে 100-এর ভিতরে। যার 100-এর ভিতরে পয়েন্ট যত বেশি
সে তত বেশি পাওয়ারফুল ডোমেন, এবং ওই ডোমেনের দামও অনেক বেশি। সো যখন আপনি একদম ব্র্যান্ড নিউ একটা ডোমেন কিনেন, সেটার স্কোর থাকে মাত্র 1। আর আপনি যদি একটা এক্সপায়ার্ড ডোমেন কিনেন, তাহলে দেখা যায় এটার 5, 7, 10, 12, 15 এরকম একটা স্কোর থাকতে পারে। সো এটাতে সুবিধাটা কি হলো, যে আপনি শুরুর দিক থেকে কি একটু আগায় থাকতে পারতেছেন স্কোরের দিক থেকে। হ্যাঁ, যদি ডোমেনটা ভালো কোনো কাজে ইউজ করে থাকে। যদি ডোমেনটা নিয়ে তারা কোনো মানে ধরেন যে স্প্যামিং করা বা গুগলের এগেনস্টে গিয়ে কাজ করা এগুলো করে থাকে, তাহলে কিন্তু আবার আপনার কি স্কোরটা কমে যাবে, মানে মাইনাসে থাকবে। ওই ধরনের ডোমেন কিনলে কিন্তু কি আবার প্রবলেমও হয়। তো আমার ক্লাসের সুবিধা যেটা, আমি আপনাদেরকে বলছি কিনা জানি না, আমার ক্লাসে অনেকে একটু হচ্ছে বোরিং হয়, বলে যে ভাই আপনি তো কোনো বড় সড়ো কোনো হ্যাক শিখান না। হ্যাঁ, এটা রিজন হচ্ছে কি ভাই, বড় কোনো হ্যাক নিয়ে মাথা ব্যথা যারা করে তারা কিছুদিন পরেই পস্তায়। আমি আমার ক্লাসে আমার কোর্স মডিউলটা আমি এভাবে সাজাইছি যেগুলা কিনা অথেন্টিক কাজ। যেমন ধরেন এমন কোনো কাজ আমি কখনো শেখাই না যেটা করলে আফটার সাম ডেজ আপনার ওয়েবসাইটে কোনো ইস্যু আসতে পারে। হ্যাঁ, অনেকে আছে অনেক স্প্যামিং করে, তারপরে ব্ল্যাক হ্যাট অনেক কাজ করে, যেগুলো করার পরে ইন ফিউচারে ওনাদের কি হয়, ওনাদের হচ্ছে ওয়েবসাইটের এই যে স্কোর গুলো কমে আসে। অ্যাডিশনালি ওনাদের কি আপনার হচ্ছে স্প্যাম স্কোরটা বেড়ে যায়, প্লাস হচ্ছে আপনার যেটাকে আমরা বলতে পারি যে ওনাদের স্কোর গুলা মাইনাসের দিকে থাকে। হ্যাঁ, এরপরে কি হয়, তাদের র্যাঙ্কিংটাও ফল করে যায়। সো এই ধরনের কাজ আমি করিও না নিজে, এবং কখনো কাউকে শিখাইও না। সো যাই হোক, আসি আমরা শুরু করি। আমরা এক্সপায়ার ডোমেন রিসার্চটা কিভাবে করব, যে আমরা কিভাবে বুঝবো যে এই ডোমেনটা তো এক্সপায়ার, কিন্তু এই ডোমেনটা আসলে ভালো অবস্থায় আছে নাকি খারাপ অবস্থায় আছে, এটা দেখে তারপরে আমরা নিব। সো সবার প্রথমে তো আমাদের এটাও জানতে হবে যে আমরা এই পুরনো ডোমেন গুলো পাবো কোথায়। সো পুরনো ডোমেন গুলো ইজিলি পাওয়ার জন্য একটা ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটের নাম হচ্ছে expireddomains.net। এইখানে আপনি সব পুরনো ডোমেন গুলা লিস্ট আকারে পেয়ে যাবেন। এখানে আসবেন, ইমেল দিয়ে আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। আমার অ্যাকাউন্ট আছে, আমি আপাতত লগ ইন করে নিচ্ছি। আচ্ছা, এই অ্যাকাউন্টটা আমি লগ ইন করে নিলাম, ঠিক আছে। expireddomains.net এই জায়গাতে আপনি একটা জিমেল দিয়ে আরামসে হচ্ছে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন, কোনো প্রবলেম নেই। তো এই মানে এই সাইটটার ভিতরে আপনি যখন লগ ইন করছেন, এই সাইটে ভাই এই হাজার হাজার জিনিস আছে। এগুলা দেখা নিজের মাথা নষ্ট করার কোনো দরকার নাই। আপনি এখানে লগ ইন করার পরে চুপচাপ এখানে দেখেন একটা কাজ আছে, ডোমেন সার্চ করার একটা অপশন আছে। সাপোজ ধরেন আমি কোনো একটা ডোমেন নিতে চাই যেটা কিনা বেবি রিলেভেন্ট, আমি হয়তো বেবি এই ওয়ার্ডটার উপরে ডিপেন্ড করে আমি হয়তো কোনো একটা কি ডোমেন নিতে চাই। আমি কি করব, এখানে সিম্পলি বেবি লিখতে পারি, কিড লিখতে পারি, তাই না? মানে সিনোনিম গুলোও লিখতে পারি। এটা লিখে আমি কি করবো, যে সার্চে ক্লিক করব। সো এখানে দেখেন আমি যখন বেবি লিখে সার্চ করলাম, ও আমাকে কিছু এক্সপার্ট ডোমেনের লিস্ট দিছে। যেখানে সে লিস্ট দিছে কতগুলা ডোমেনের, দেখেন 5,74,865টা ডোমেনের ও আমাকে লিস্ট দিছে। সো এতগুলো ডোমেন তো আসলে আমি টেস্ট করতে করতে গেলে আমার জীবনই শেষ হয়ে যাবে নাকি। সো আমরা কি করতে পারি, শুরুতে আমরা একটা ফিল্টার করতে পারি। সো আমরা যদি শো ফিল্টারে ক্লিক করি, এইখানে দেখেন অনেকগুলা ফিল্টার আছে। সো এই ফিল্টারের দিকে তাকাইলেও আপনার মাথা নষ্ট হয়ে যাবে, আমি বুঝতেছি অলরেডি। ভয় পাওয়ার কিছু নাই, আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে এইখানে দেখেন এই অ্যালাউ লিস্ট ডোমেন লিস্ট, এখানে একটা অপশন আছে ডিলেটেড ডোমেনস। আমরা শুধু এটাতে একটা সিলেক্ট দিব, ডিলেটেড ডোমেনস। এবং আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ডোমেনের জন্য একটা ল্যাঙ্গুয়েজ চুজ করে দিব, সেটা হচ্ছে যে ইংলিশ। ধরেন আপনার কোনো কাস্টমার বা ক্লায়েন্ট আসলো যার কিনা অন্য কোনো কান্ট্রির ডোমেন লাগবে, তখন আপনি অন্য কান্ট্রি চুজ করে দিবেন। আমরা যেহেতু এখন আপাতত ইংলিশটাই খুঁজতেছি, তো আমরা ইংলিশটা চুজ করে দিলাম। এরপরে এইখানের কোনো ফিল্টারে আপনাকে আর হাত দিতে হবে না। আপনি অ্যাডিশনালে আসবেন। অ্যাডিশনালে এসে এই যে দেখেন এখানে অনেকগুলা টিএলডির অপশন আছে, এই যে দেখছেন এগুলো সব হচ্ছে কি এক্সটেনশন। সো আমরা কি করব, এখান থেকে শুধু ডট কম গুলাই নিব। সো আমরা শুধু ডট কমটাই চুজ করলাম। অ্যাডওয়ার্ডস এন্ড এসইও তে আসবো। এইখানে আমাদের কোনো কিছুতে হাত দিতে হবে না, এটা যেমন আছে তেমন থাকবে। একদম শেষে যেটা আছে এটাকে বলে ম্যাজেস্টিক, আমরা ম্যাজেস্টিকে আসবো। এইখানে দুইটা নাম্বার আছে দেখেন, সাইটেশন ফ্লো, ট্রাস্ট ফ্লো। এগুলা কি আমি পরে বুঝাচ্ছি, আমরা আপাতত এখানে একটা স্কোর দিই যে আমরা সাইটেশন ফ্লো এবং ট্রাস্ট ফ্লো মিনিমাম 8 যেন থাকে, এরকম ডোমেন আমরা নিতে চাই, 8 থেকে 10। এগুলো যত বেশি হবে তত ভালো, কিন্তু অনেক বেশি হলে তো আর আপনি পাবেন না। আপাতত অ্যাপ্লাই ফিল্টারে ক্লিক করি আমরা।
দেখেন আমরা যখন অ্যাপ্লাই ফিল্টারে ক্লিক করলাম, এবার দেখেন কোথায় 5,74,000 ডোমেন ছিল আর এখন মাত্র 70টা ডোমেনে চলে আসছে। বুঝতে পারছেন কত ইজিলি আমরা ফিল্টারিংটা করে ফেললাম? সো এইভাবে আমরা কি করতে পারি, ফিল্টার করে ফেলতে পারি। এতে করে কি হয় যে আমরা বুঝতে পারি এখন এইখানে যে ডোমেনগুলো আছে এই ডোমেনগুলোর দেখবেন স্কোর অনেক ভালো থাকবে। এইবার আসি আমরা মেইন কাজে। আমরা একটা এক্সেল শিট ওপেন করি। এক্সেলের ভিতরে শুরুতে আমি একটা ঘর দিতে পারি ডোমেন নেম লিখে। ডোমেন নেম এটা লিখলাম। ওকে, ডোমেন নেম লিখলাম। এরপরে আমি একটা ঘর দিব, যে ঘরের নাম দিব হচ্ছে ডিএ। এখন এই ডিএ জিনিসটা কি আসলে? আর আমরা আরেকটা ঘরে লিখবো হচ্ছে পিএ। ওকে, আরেকটা ঘরে আমরা লিখবো হচ্ছে টিএফ, আরেকটা ঘরে আমরা লিখবো হচ্ছে সিএফ। এগুলো কি জিনিস আমি সব বুঝিয়ে দিচ্ছি, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আগে একটু এক্সেলটা সাজায় নিই। ওকে, ডোমেন নেম এইখানে আমরা কি করব জানেন, এই ডোমেন গুলাকে চেক করব যে এই ডোমেনটা নিয়ে আমরা কাজ করতে চাই। এখন শুরুতে আমার যে হচ্ছে ইয়েটা আসতেছে, আপনার ক্রাইটেরিয়াটা আসতেছে যেটা সেইটার নাম হচ্ছে ডিএ। এখন ডিএ মানে কি? ডিএ মানে হচ্ছে ডোমেন অথরিটি। মানে যেই ডোমেনটা নিয়ে আমি কাজ করতে চাচ্ছি এই ডোমেনটার অথরিটি লেভেলটা কতটুকু, এটা কতটুকু অথেন্টিক, কতটুকু ভালো। হ্যাঁ, যদি আমি এভাবেও যদি বুঝাই তাহলে এটাকে বলতেছে আমরা কি ডিএ। এখন এই ডিএ চেক করা যায় কোন জায়গা থেকে? ডিএ চেক করার জন্য একটা ওয়েবসাইট আছে যার নাম হচ্ছে moj.com। আমরা এই moj.com এ চলে আসব। ইমেল দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিব। যে কোনো ইমেল দিয়ে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন। আমার অ্যাকাউন্ট আছে, আমি আপাতত লগ ইন করে নিচ্ছি। moj.com বা মজের এই টুলটা টোটালি প্রিমিয়াম টুল, বাট এটা আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন। ফ্রিতে 1 মাসে আপনি 10টা সার্চ করতে পারবেন। সো আপনার যদি 10টা ইমেল থাকে তাহলে 10টা দিয়ে আপনি 100টা সার্চ করতে পারবেন ফ্রি। ঠিক আছে, সো চালাকি জানলে ফ্রি টুল দিয়ে অনেক কিছু করা যায়। আসি মজে লগ ইন করার পরে মজ প্রোর আন্ডারে একটা অপশন আছে দেখেন, লিঙ্ক এক্সপ্লোরার। এই লিঙ্ক এক্সপ্লোরারে আমি চলে আসব। লিঙ্ক এক্সপ্লোরারে এসে আমরা আমাদের ডোমেনটা দিব এখানে। এই যে দেখেন আমাকে দেখাচ্ছে 3:15 পর্যন্ত আমার কাছে 10টা কোয়েরি সার্চ করার অপশন আছে, আমি এখান থেকে 10টা সার্চ করতে পারবো। তো আমার যেটা কাজ সেটা হচ্ছে আমি আমার এইখানে যে ডোমেন নেম গুলো আসছে এখান থেকে আগে দেখবো যে কোন ডোমেনটা আমার কাছে কিছুটা ভালো লাগে। এই যে দেখেন এখানে একটা ডোমেন আছে rockdownbaby.com, babylistore.com, তাই না? এরকম অনেক ডোমেন আছে। আমার যেটা ভালো লাগে আমি নেক্সট পেজেও যেতে পারি। she'sgotbaby.com, দেখেন এই ডোমেনটা আমার কাছে ভালো লাগতেছে, কারণ আমি যদি কোনো বেবি প্রোডাক্ট বিক্রি করি, সো যারা একদম নিউলি প্যারেন্টস হয়, হ্যাঁ, তাদের জন্য এই ডোমেনটা খুব ভালো এবং ইজিলি মনে রাখার মতো। আবার এই যে দেখেন মাই বেবি স্পেন, তাই না? সেক বেবি এক্সপো, বেবি টয় টাউন, এই যে দেখছেন আরো ভালো ডোমেন। আমি যদি বেবিদের কোনো ইয়ে নিয়ে আপনার হচ্ছে কি বলে টয় নিয়ে যদি কোনো আমার বিজনেস থাকে, খুব ভালো একটা ডোমেন কিন্তু। লেটস সি আমরা এটাকে একটু চেক করে দেখি যে এটা ডোমেন অথরিটি কত। যত বেশি হবে তত ভালো। ট্রাই আমাদের উদ্দেশ্য থাকবে আমরা যত মিনিমাম 8 থেকে 10 স্কোর, একেবারে মিনিমাম 8 থেকে 10 স্কোরের জন্য একটা ডোমেন বের করতে পারি। তো আমরা এখানে অ্যানালাইসে দিয়ে দিব ডোমেনটা নিয়ে শুধু। এই যে দেখেন আমাদের ডোমেন অথরিটিটা বের হয়ে গেছে। এইটার ডোমেন অথরিটি হচ্ছে 5। আরেকটা কাজ করি, একটু পেজ অথরিটিটা দেখে নেই। আমরা যদি লিঙ্কিং ডোমেনসে ক্লিক করি তাহলে পেজ অথরিটিটা দেখায়। এই যে দেখেন পেজ অথরিটিটা কিন্তু অনেক ভালো আছে। দ্যাট মিনস এই ডোমেনটা নিয়ে আমরা এখনো কাজ করার সব পসিবিলিটিস আছে। ডোমেন অথরিটি 5 অনেক খারাপ না। পেজ অথরিটি যেহেতু বেশি আছে আমরা এটা নিয়ে একটু একটু রিসার্চ করেই দেখি। সো ফার্স্ট অফ অল আমরা এখানে ডোমেনটাকে লিস্ট ডাউন করব এবং ডিএ আমার বের হয়েছে 5, পিএ বের হয়েছে আমার কত 16। এখন আমি আরেকটু বলে দিই এই ডিএপিএ জিনিস মানে ডিএ তো বুঝছেন এটা ডোমেন অথরিটি। পিএ জিনিসটা কি? পিএ জিনিসটা হচ্ছে পেজ অথরিটি। মানে
একটা ওয়েবসাইট যখন আমরা তৈরি করি, আমাদের একটা ওয়েবসাইটে কিন্তু অনেক পেজ থাকে, যেমন এই যে দেখেন ইশিখনের কত কত পেজ আছে, তাই না? এগুলো সব এক একটা পেজ। এই যে ধরেন ইউটিউবের কোর্স, এটা একটা পেজ। কমপ্লিট ই কমার্স বিজনেস ডেভেলপমেন্ট কোর্স, এটা একটা, এটা কি আমার হচ্ছে একটা কি পেজ। এগুলো সব ডিফারেন্ট ডিফারেন্ট পেজ। এখানে দেখেন এই যে শিক্ষক পরিচিতি পেজ, ইশিখনে যুক্ত হন পেজ, যোগাযোগ এক একটা পেজ, এখানে অনেক পেজ আছে। তো এই যে এত এত পেজ আমার এখানে আছে, এই পেজগুলো যে গুগলে কি ওয়েতে র্যাঙ্ক করতেছে, অ্যাডিশনালি এই পেজগুলোতে কেমন ব্যাকলিংক আসতেছে, এই পেজগুলো কতগুলো লিংক পাচ্ছে, এগুলোর উপরে একটা পেজের অথরিটি লেভেলটা ডিপেন্ড করে। সো এটাও যত বেশি হবে তত ভালো। সো আমরা যেহেতু পেজ অথরিটিটা অনেক ভালো পাইছি, এই কারণে আমরা এই ডোমেনটা নিয়ে আরেকটু রিসার্চ করব। এখন আমাদের যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে টিএফ অ্যান্ড সিএফ, মানে ট্রাস্ট ফ্লো এবং সাইটেশন ফ্লো। ট্রাস্ট ফ্লো মানে হচ্ছে এই যে আপনি বিভিন্ন লিঙ্ক টিঙ্ক পাচ্ছেন বিভিন্ন ওয়েবসাইট থেকে, আপনাকে রেফারেল লিঙ্ক দিচ্ছে, আপনার কাছে ভিজিটররা আসতেছে, এই ভিজিটররা আপনার ওয়েবসাইটটাকে কতটুকু ট্রাস্ট করে সেটার উপরে আপনার একটা ট্রাস্ট ফ্লো রেডি হয়। এই ট্রাস্ট ফ্লোটা বিহেভিয়ার, মানে ভিজিটরদের বিহেভিয়ার অ্যান্ড অ্যাক্টিভিটিস এর উপরে এই ট্রাস্ট ফ্লোটা হইতে থাকে। সাইটেশন ফ্লো হচ্ছে আপনার বিজনেসটাকে আপনি লোকালি বিভিন্ন জায়গায় লিস্টিং করতে পারেন, যেটা লোকাল এসইওর জন্য ইম্পর্টেন্ট। সেটাকে বলে হচ্ছে লোকাল সাইটেশনের একটা কাজ। সো আপনি কেমন সাইটেশন ফ্লো পাচ্ছেন, আপনার বিজনেসটা কতটুকু লোকালি হচ্ছে এরকম কানেক্ট হইতেছে বিভিন্ন সাইটেশন সাইটের সাথে, এইটার একটা ফ্লো থাকে যেটাকে বলে হচ্ছে সাইটেশন ফ্লো। সো এগুলাকে সংক্ষেপে টিএফ এন্ড সিএফ বলে। সো আমাদেরকে এইটার স্কোরটাও দেখতে হবে। এই স্কোরটা আপনি দেখতে পারবেন হচ্ছে ম্যাজেস্টিক থেকে। যদিও আপনার হচ্ছে এই আমরা যে দুইটা সাইট নিয়ে কাজ করতেছি, মানে যে ইয়েটা নিয়ে কাজ করতেছি, এই সাইটটার আপনার হচ্ছে কি বলে এটাকে, আহ, আপনার সাইটেশন ফ্লো এন্ড ট্রাস্ট ফ্লো অবশ্যই 8-এর উপরে আছে, কারণ আমরা তো ফিল্টার করেই নিছি। এই যে দেখেন আমরা যদি এখানে ফিল্টারে আসি, ফিল্টারে যদি আসি, ফিল্টারে এই যে শো ফিল্টারে ক্লিক করে আমরা কিন্তু এই যে ম্যাজেস্টিকের সাইটেশন ফ্লো এইখানেও 8 দিছিলাম, ট্রাস্ট ফ্লো 8 দিছিলাম, তাই না? এবং আমরা টিএলডি তে দিছিলাম .com, আর এখানে দিছিলাম ডিলেটেড ডোমেন এবং ইংলিশ। এটা দিয়েই তো আমরা অ্যাপ্লাই ফিল্টার করছিলাম, তাই না? সো এইখানে আমরা আশা করি আমাদের কি ম্যাজেস্টিকেও এটা 8-এর উপরেই আসবে ট্রাস্ট ফ্লো এন্ড সাইটেশন ফ্লো। তারপরও আমরা ম্যাজেস্টিক থেকে একটু চেক করে নেই। এই টুলসের থেকে সাইট এক্সপ্লোরার প্রিভিউ বলে একটা অপশন আছে, এখানে আসবো। ইন্টারনেট মনে হচ্ছে কোনো কারণে একটু স্লো। আমরা ডোমেন নেমটাকে কপি করে নিব। এই রে, এত স্লো তো হয় না। আসছে। সো এইখানে হচ্ছে আমরা আমাদের ডোমেনের নামটা বসাই দিব, babytoytown.com। এটা বসাই দিয়ে আমরা জাস্ট এখানে সার্চে ক্লিক করব। এই যে দেখেন ও ট্রাস্ট ফ্লো এবং সাইটেশন ফ্লোটা আমাকে বের করে দিছে। এবং এখানে আমি দেখতে পাচ্ছি আমার ট্রাস্ট ফ্লোটা হচ্ছে 10 এবং সাইটেশন ফ্লোটা কি 9, যেটা আমরা আগেই বলছি যে আমাদের অবশ্যই 8-এর উপরেই হবে। সো এখানে আমাদের 10 এবং সাইটেশন ফ্লোটা কি 9। এটা কিন্তু অনেক মোটামুটি ভালোই একটা ডোমেন, স্কোর গুলা মোটামুটি ভালোই আছে। এরপরে আমাকে আরো কিছু ক্রাইটেরিয়া দেখতে হবে, সেটা হচ্ছে ব্যাকলিংক, কতগুলা ব্যাকলিংক আছে, এবং সাইটের স্প্যাম স্কোর কত আছে। এই টোটাল জিনিসটা দেখে আমরা একটা ডোমেনকে সিলেক্ট করতে পারি। ওকে, ব্যাকলিংকটাও আপনি এই ম্যাজেস্টিক থেকে দেখে নিতে পারবেন। এই যে এখানে দেখেন আপনার ব্যাকলিংকে যে এক্সটার্নাল ইনবাউন্ড লিঙ্কস, এই লিঙ্কের টোটাল সংখ্যাটা এখানে দেখাচ্ছে। সো ব্যাকলিংক যত বেশি থাকবে তত ভালো। হ্যাঁ, এটা নিয়ে কোনো প্রবলেম নাই, ব্যাকলিংক যদি বেশি থাকে তাহলে ভালো। সো আপনার কাজ হচ্ছে কি এখানে জাস্ট স্কোরটা বসায় দেওয়া। ব্যাকলিংক আছে ধরেন 29টা, আপনি
3,000, 3,500, 5,000, 10,000 ব্যাকলিংকও পেতে পারেন, কোনো প্রবলেম নাই, বাট স্প্যাম স্কোরটা 0 থাকতে হবে। স্প্যাম স্কোর বেশি হওয়া যাবে না, স্প্যাম স্কোর 4 এর কম থাকতে হবে, বাধ্যতামূলক 4 এর কম থাকতে হবে। স্প্যাম স্কোরটা আপনি কোথায় দেখতে পারেন? এই মজের ভিতরেই আপনি স্প্যাম স্কোর দেখতে পারেন, এই যে দেখেন এখানে আছে স্প্যাম স্কোর। স্প্যাম স্কোরে যদি আমরা ক্লিক করি, এই যে দেখেন একদম 20 মারা সারা, এইটার স্প্যাম স্কোর হচ্ছে 76%, মানে অনেক বেশি। সো দ্যাট মিনস এই ডোমেনটা নিয়ে আমরা কাজ করতে পারবো না, কারণ ডোমেনটার কি স্প্যাম স্কোর অনেক বেশি, এই কারণে হয়তো উনি ডোমেনটাকে আর রিনিউ করেনি। সো আমরা এই যে এত কষ্ট করলাম, আমাদের সব কি বৃথা। আবার এক্সপায়ার্ড ডোমেনসে আসবো, এইখান থেকে আমরা অন্য আরেকটা ডোমেন ট্রাই করে দেখব। ধরেন আমরা যদি এটা নিয়ে দেখি, এই ডোমেনটা কি আমরা আর ক্লায়েন্টকে দিতে পারবো না একটি, হ্যাঁ, কারণ এই ডোমেনটার স্প্যাম স্কোরটা অনেক বেশি। লেটস সি এটাতে কেমন আসে, এটাতে 57, ওরে বাপরে, এটাও তো অনেক বেশি, কিন্তু এটার আবার দেখেন ডোমেন অথরিটি অনেক হাই, 15। আর আমরা যদি লিঙ্কিং ডোমেনসে আসি, তাহলে দেখেন পেজ অথরিটিটাও কিন্তু অনেক ভালো ছিল, তাই না? আচ্ছা, আমরা এখান থেকে যে ডোমেইন নেব, তাহলে তো ডোমেইন নেমটা ওটাই থেকে যাবে, আমরা তো চেঞ্জ করতে পারছি না। না, এটা তো চেঞ্জ করতে পারবে না, এক্সপায়ার্ড ডোমেনস তো চেঞ্জ পসিবল না ভাই। তো এক্সপায়ার্ড ডোমেনস যদি আপনি চেঞ্জই করেন, তাহলে তার এটা এই সেম ডোমেন থাকলো না, তাহলে তার স্কোর থাকবে না। তাহলে আমরা আর নতুন এত কষ্ট না করে তো মন মতন একটা বানাই নিতেই পারি। হ্যাঁ, কিন্তু বনমন্ত বানায় নিলে তো এই স্কোর গুলা পাবেন না, এগুলা তো সব তখন 0 থাকবে, 1 থাকবে। আচ্ছা, আচ্ছা, আরেকটা কথা বলে দিই, দেখেন আপনারা কখনো এক্সপায়ার্ড ডোমেন নিয়ে কাজ করবেন না, কিন্তু কেন আমি আপনাদেরকে এক্সপায়ার্ড ডোমেন রিসার্চটা শিখিয়ে দিছি সেটা বলি। দেখবেন আমরা আপাতত এটারে লিখে রাখি জাস্ট, আপনারা তো এখন বের করা জেনেই গেছেন যে কিভাবে স্প্যাম স্কোর বের করতে হয়। এরপরে আপনারা কি করবেন, শুধু স্প্যাম স্কোরটা দেখে নেবেন, ওটার জন্য কত ছিল, 76%। এটা যাতে 4 এর বেশি না হয়, 4% এর বেশি যাতে না হয়। এই যে এখানে যদিও 1 to 13% এখন ওরা কাউন্ট করে দেখায়, 1 to 13% এর উপরে যাতে কখনো না যায়, হ্যাঁ। আর এমনিতে যদি পার্সেন্টেজ না দেখায়, শুধু স্কোর দেখায়, তাহলে 4 এর উপরে যাতে কখনো না হয়। যদি পার্সেন্টেজ দেখায়, তাহলে 1 থেকে 30% এর উপরে যাতে না যায়। তো এটা ছিল হচ্ছে 76%। এটা অনেক বেশি, এটা আসলে কাউকে সাজেস্ট করা যাবে না। এখন একটু বলি, এই যে আপনারা ভাবতেছেন যে ভাই আমরা এক্সপায়ার্ড ডোমেন তো আমরা নিজেদের জন্য কখনো নিব না, তাহলে আসলে কষ্ট করে এক্সপায়ার্ড ডোমেন রিসার্চটা শিখলাম কেন? এটা রিজন হচ্ছে আপনার ক্লায়েন্টরা আপনার থেকে এক্সপায়ার্ড ডোমেন চাইবে, আপনি হয়তো নিজের জন্য কিনবেন না, বাট আপনার ক্লায়েন্টরা আপনার থেকে এক্সপায়ার্ড ডোমেন চাইতে পারে। এখন তারা এক্সপায়ার্ড ডোমেন গুলো নিয়ে আসলে কি করে, এরা যেটা করে, এরা কিছু আপনার ব্লগ সাইট বানায় বা পিবিএন সাইট বানায়। পিবিএন মানে হচ্ছে প্রাইভেট ব্লগিং নেটওয়ার্ক, মানে তারা কিছু ওয়েবসাইট বানায়, সেখানে শুধু তারা বিভিন্ন ব্লগ পাবলিশ করে, এবং তারা যেটা করে, তাদের যে মেইন ওয়েবসাইট আছে, তারা ওই ডোমেন গুলো থেকে শুধু তাদের মেইন ওয়েবসাইটে ব্যাকলিংক দেয়। এই কারণে এই সাইটগুলোর হচ্ছে কি, মানে এরকম স্প্যাম স্কোর গুলো অনেক বেশি থাকে, কারণ তারা কি আপনার ধুমায়া ব্যাকলিংক দেয়, হ্যাঁ, যেটাকে আমরা বলতে পারি হচ্ছে ডু ফলো ব্যাকলিংক, হচ্ছে কি তারা দিতে থাকে এই জন্য। এবং তারা আরো অনেক কাজ করে যেগুলো আপনার স্প্যাম স্কোরটা বাড়াইতে থাকে। এই ডোমেন গুলো তারা কিছুদিন ইউজ করে, এগুলো থ্রুতে তারা তাদের যে মেইন সাইটটা আছে বা তাদের যে মানি সাইটটা আছে, সেই মানি সাইটটাকে র্যাঙ্কে নিয়ে আসে, এবং পরবর্তীতে এই সাইটগুলো আর তারা ইউজ করে না। এই কারণে এই সাইটগুলোর স্প্যাম স্কোর অনেক বেশি থাকে, এগুলো হচ্ছে বিভিন্ন সাহায্যকারী সাইট হিসেবে কাজ করে। সো আপনার যারা ক্লায়েন্ট আছে, তারা যদি এরকম বিভিন্ন সাইট নিয়ে কাজ করে, তখন তারা এই ধরনের এক্সপায়ার্ড ডোমেন নিয়ে নেয়, যেগুলা কি তাদের মেইন যে একটা সাইট থাকে, সেই সাইটটা র্যাঙ্কিং ইমপ্রুভের জন্য হেল্পফুল হিসেবে কাজ করে। সো আমরা তো নিউ ডোমেনটা আমরা হচ্ছে আমাদের থিঙ্কিং এর উপর ডিপেন্ড করে, এবং আমরা কিছু ট্রিক্স জানি যে এই জিনিসগুলো মাথায় রেখে আমরা নিউ ডোমেন রিসার্চ করব। বাট যখন আমরা এক্সপায়ার ডোমেন রিসার্চ করব, তখন আমাদের এই পয়েন্টগুলো সহ অ্যাকচুয়ালি আমাদের ক্লায়েন্টকে দিতে হবে। সো আমাদের ক্লায়েন্ট এটা দেখলে বুঝতে পারবে যে এক্সপায়ার ডোমেনটা কতটুকু ভালো, এটা নিয়ে এসে কাজ করবে কি করবে না। বুঝতে পারছেন? এরপর আপনি ক্লায়েন্টকে জমা দিবেন কিভাবে, এই ফাইলটাই আপনি ধরেন সেভ করে নিলেন, ঠিক আছে, কোথাও আপনি একটা কোন একটা নাম টাম দিয়ে আপনি সেভ করে নিলেন, ভালো একটা ডোমেন যদি পান, এই এক্সেল ফাইলটাই আপনি হচ্ছে কি ডেলিভার অর্ডারে আপলোড করে দিবেন, তাইলে আপনার কাজ হয়ে যাবে। শুধু এই নামটা বের করা আর স্কোর গুলা বের করা। আর যদি নিউ ডোমেন রিসার্চ করেন, তাহলে শুধু দিতে হয় নাম, কারণ নিউ ডোমেনের তো আর কোনো ক্রাইটেরিয়া হয় না, ওইখানে শুধু আপনি নামটা দিয়ে দিলেই আপনার কাজ শেষ। বুঝতে পারছেন? জাস্ট জাস্ট এইটুকুনি কাজ দেয় স্যার?
জি জি, এতটুকুই কাজ দেয়। আর একটু নিউ ডোমেন দেখান। নিউ ডোমেন তো ওই যে আপনাদেরকে দেখাইলাম, যে আপনি স্যার এরকম এই ডোমেনের স্প্যাম কোডটা জেনারেটর। কি অ্যাকচুয়ালি? স্প্যাম কোডটা হচ্ছে ওই যে আপু ধরেন গুগল তার কিছু অ্যালগোরিদমে কিছু রুলস এন্ড রেগুলেশনস বলে দিছে যে আপনি এই এই কাজগুলো অলওয়েজ মেনে চলবেন। তো ধরেন আপনি ওই গুগলের অ্যালগোরিদম না মেনে আপনি উল্টাপাল্টা কাজ করছেন, যার ফলে আপনার কি নেগেটিভ স্কোরটা বেড়ে গেছে। এটাই হচ্ছে স্প্যাম স্কোর। আবার ধরেন এটার আচ্ছা আরো অনেক রিজন আছে, যেমন ধরেন আমরা যখন একটা সাইটের সাথে লিঙ্কিং করি তখন এটা আপনাদের ব্যাকলিংকের ক্লাসও আছে, তখন আরো ভালো বুঝতে পারবেন, বাট আপাতত একটু আইডিয়া দিই। যেমন ধরেন আমরা যখন একটা সাইটের সাথে লিংক করব তখন আমরা রিলিভেন্ট ওয়েবসাইটের সাথে লিংক করব। ধরেন আমি মোবাইল ফোন বিক্রি করি, সো আমি ট্রাই করব মোবাইল ফোন কোম্পানির যে সাইটগুলো আছে তাদের থেকে আমি লিংক নিয়ে আসবো। ব্যাকলিংক মানে হচ্ছে দুইটা ওয়েব পেজের ভেতরে লিঙ্কিং করা, সেটাই হচ্ছে ব্যাকলিংক। আপাতত এতটুকুই মাথায় রাখেন, কারণ এখন ব্যাকলিংক বুঝতে গেলে মাথায় ঢুকবে না। তো ধরেন আপনি কি করলেন, আপনি মোবাইল ফোন কোম্পানির সাথে লিংক করার কথা, কিন্তু আপনি কি করছেন, আপনি বেচেন হচ্ছে মোবাইল ফোন, কিন্তু যে ধরেন কলা বিক্রি করে আপনি তার ওয়েবসাইটের সাথে লিংক করে রাখছেন, তাহলে দুইটা কি সেম হইলো? অবশ্যই না। সো এগুলাকে বলা হচ্ছে লো কোয়ালিটি লিংক। আপনি যদি এরকম লো কোয়ালিটি লিংক নেন, অথবা ধরেন কিছু আলতু ফালতু সাইট হয় না যেগুলা কিনা 18+ সাইট বা বাজে কোনো সাইট, ডেটিং সাইট, আপনার ওয়েবসাইটের সাথে যদি ওই ধরনের সাইটের কোনো লিংক থাকে তাহলে আপনার স্প্যাম স্কোর বেড়ে যাবে। বুঝতে পারছেন? জি। সো এই অনেকগুলা রিজন আছে, এই রিজন গুলোর জন্য হচ্ছে আমাদের ওয়েবসাইটের নেগেটিভ স্কোর বেড়ে যায়। আর নেগেটিভ স্কোর বেড়ে গেলে আমাদের ওয়েবসাইটটা কি র্যাঙ্ক ফল করে, কারণ গুগল বলে তুমি স্যার এখন পজিটিভিটি আরো রিজন, বাড়াও। স্যার এখন এই রিজন গুলো কি কি রিজন, এগুলো আমরা স্পেসিফিকলি কোথায় পাবো স্যার, জানতে পারবো? যেমন আপনি আমি একটা সাইট তৈরি করলাম। আচ্ছা দেখেন, রিজনের তো কোনো শেষ নাই। এখন একটা কথা একটু বলি আগে, গুগল কিন্তু আপনার বলতে পারেন একটা ওপেন বুক, কিন্তু গুগলই হচ্ছে আবার সবচাইতে রহস্যময় জায়গা। আপনি যদি এটা একদম ডিরেক্টলি বলতেই পারেন যে কি করলে আপনি র্যাঙ্কে আসবেন আর কি করলে আপনি হচ্ছে র্যাঙ্ক ফল করবেন, তাইলে তো ভাই সবাই গুগলে র্যাঙ্কে থাকতো। ব্যাপারটা কিন্তু এরকমই, বুঝতে পারছেন? সো জি স্যার। এক্স্যাক্টলি আপনাকে কেউ কোনোদিন বলতে পারবে না যে এইটা করলেই তুমি ডিরেক্ট র্যাঙ্কে চলে আসবে একদম 100% কনফার্ম। এটা নট পসিবল। তাহলে বলতে পারেন যে ভাই তাহলে আপনারা এসইও তে কি শিখান, বা আসলে অ্যাকচুয়ালি মানুষ এসইও তে কি করে। ভাই এটা অ্যাকচুয়ালি এক একজনের এক একটা প্র্যাকটিস। ধরেন আমি একটা সাইটের এসইও করছি, আমি কিছু সিলেক্টেড কাজ করছি যেটা করে আমি আমার ওয়েবসাইটটাকে র্যাঙ্কে নিয়ে আসতে পারছি। সো আই নো যে কোন কোন কাজগুলা করছি বলে আমার সাইটটা র্যাঙ্কে আসছে। আবার আরেকজন যে এসইও করতেছে তার সাথে আমার ম্যাক্সিমাম কাজের মিল থাকতে পারে, দুই একটা ট্রিক্সের অমিল থাকতে পারে, কারণ এক একজন এক এক ট্রিক্স অ্যাপ্লাই করে করে তাদের সাইটটাকে র্যাঙ্কে নিয়ে আসে। এবং আমরা এই জিনিসগুলো নিয়েই কাজ করি। যখন আমরা ট্রেনিং এ যাই তখন আমরা জানি যে ওকে ফাইন, এই কাজগুলো করে আমরা সাকসেসফুল হয়েছি, সো এই কাজগুলোই আমরা আবার শিখাই যে হ্যাঁ আপনিও এই কাজগুলো করতে পারেন, তাহলে আপনি র্যাঙ্কে চলে আসবেন। এবার বুঝতে পারছেন? বাট এক্স্যাক্টলি কখনো এটা বলা সম্ভব না যে গুগলে কি করলে আপনি 100% র্যাঙ্কে থাকবেন, কজ এটা যদি আমি জানি তাহলে তো ভাই আমি গুগলই বানায় ফেলতে পারবো, তাই না? সো এই জিনিসটা একটু বুঝতে হবে আপনাদেরকে, এগুলো এক একটা প্র্যাকটিস। ভাই এটা তো আপনি মজে গেলে নিজেই দেখতে পারেন। এইটার ডোমেন অথরিটি আছে 11, স্প্যাম স্কোর আছে মাত্র 2%। এবং আমরা যদি ওভারভিউতে আসি তাহলে ডোমেন অথরিটি, সরি, আমরা যদি লিঙ্কিং ডোমেনসে আসি, পেজ অথরিটি আছে 28। এটা কি সাইট ভাই, কার সাইট আপনার? প্রোডাক্টস ব্রোশিওর, এটা কি আপনার সাইট নাকি আপনার কোনো ক্লায়েন্টের? ও আচ্ছা, আপনি ব্যাকলিংক করছিলেন। ও আপনি কি আরো আগে থেকে কাজ করেন? তো আপনি যখন ব্যাকলিংক করছেন তখন আপনি এটা ডোমেন অথরিটি চেক করেন নাই? ভাই এত কিছু জানতাম না বা এখনো জানি না, ও মা, ইমপ্রুভ করছি। ব্যাকলিংকের কাজ করে ফেলছেন আপনি, এত কিছু জানেন না মানে আপনি ডোমেন অথরিটি চেক করেন নাই ব্যাকলিংকের কাজ করার সময়? না না না, আমি জাস্ট কিছু লিংক রিলেটিভ ব্লগে কিছু লিংক ক্রিয়েট করছিলাম। এটা কোনো কথা হইলো ভাই?
ধরেন এই যে আপনি যে সাইটটার লিঙ্কটা আমাকে দিছেন, এখন একটা জিনিস একটু চিন্তা করে দেখেন, এই সাইটের ডোমেন অথরিটি হচ্ছে 11। এখন এই সাইটের জন্য যে আপনি ব্যাকলিঙ্ক করে আসছেন, আপনি যাদের সাথে ব্যাকলিঙ্ক করছেন 100% তাদের ডোমেন অথরিটি বেশি হইতে হবে, তাইলে আপনার তাদের সাথে লিঙ্ক করলে এই সাইটের হয়তো কোনো ইমপ্রুভমেন্ট আসতে পারে। আর আপনি যদি এমন কোনো সাইটের সাথে লিঙ্ক করে আসেন যাদের ডোমেন অথরিটি এর থেকেও কম, তাইলে আসলে লাভটা কি? এটা তো অবশ্যই চেক করা উচিত ছিল। ঠিক। আচ্ছা, নো প্রবলেম, এগুলো শিখবেন, আপনাদের ব্যাকলিংকের উপরে ক্লাস আছে ইনশাল্লাহ, নো প্রবলেম। আচ্ছা, তো আমরা সবাই বুঝতে পারছি তো কিভাবে কাজগুলো আমরা করব? ক্লিয়ার সবাই? জি স্যার। যেমন এই ডোমেনটা স্যার, যদি মোটামুটি আমাকে কেউ বুঝতেছি। কিনতে বলে তাহলে আমি অবশ্যই বলবো কিনে ফেলেন, কারণ ডোমেন অথরিটি ভালো, পেজ অথরিটি ভালো, তারপরে আমরা এর স্প্যাম স্কোর দেখলাম, এর স্প্যাম স্কোর কম। আমরা যদি একটু এইখানে আসি ম্যাজেস্টিকে, যদিও ম্যাজেস্টিকে আপনার হচ্ছে সার্চ অনেক কম করতে দেয় ফ্রিতে, আই ডোন্ট নো এটা আমাকে দেখতে দিবে কিনা। হ্যাঁ, দেখতে দিছে। এটা আবার দেখেন একটু ট্রাস্ট ফ্লোটা কম আছে, বাট সাইটেশন ফ্লোটা ভালোই আছে। হ্যাঁ, তো তাও সমস্যা নেই, এটা এখনো কেনা যায়। ব্যাকলিং করা হয়েছে টোটাল 44টা ব্যাকলিং তার। এন্ড মজার ব্যাপার হচ্ছে, মজে আসলে আপনি এই যে লিঙ্কিং ডোমেনসে যদি ক্লিক করেন, কোন কোন সাইটে লিংক করা হয়েছে এগুলো এখান থেকে দেখা যাবে। এই যে কিছু কিছু সাইট দেখা যায় ফ্রিতে, সবগুলা দেখতে দিবে না, অনেকগুলো আপনি দেখতে পারবেন ফ্রিতে। আর আরেকটা কথা বলি, এইখানে যে সাইটগুলোর নাম আমি আপনাদেরকে দেখাচ্ছি, কাজটা করলাম আমি, এই সাইটগুলো ছাড়াও ভাই আরো অনেক টুল আছে, আপনি যে কোনো টুল দিয়ে কাজ করতে পারেন। ধরেন আপনি ডোমেনের ডিএপিএ চেক করবেন, সো আপনি ডোমেন ডিএপিএ চেকার, আমি ভুল লিখলাম না, DOMAIN, ডোমেন ডিএপিএ চেকার, এটা লিখে আপনি সার্চ করেন গুগলে, এই যে দেখেন আরো অনেক ওয়েবসাইট আইসা পড়ছে, এগুলা সবগুলা দিয়ে আপনি ডিএপিএ চেক করতে পারেন। এই যে দেখছেন অনেক সাইট আছে যেগুলোর ডোমেন এই যে একসাথে 10টা দিয়ে চেক করতে পারবেন। সো ডোমেন অথরিটি চেক করার অনেক ফ্রি টুল আছে, আপনি এগুলা দিয়ে চেক করতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, আবার ধরেন আপনার ডোমেনের TFCS চেক করতে হবে, সো আপনি ডোমেনের TFCS চেকার এটা লিখে সার্চ করেন, দেখবেন আপনি আরো এরকম সাইট পেয়ে যাবেন। এই দেখছেন, অভাব নাই সাইটের, অনেক সাইট আছে, এই যে ম্যাজেস্টিকটা আসছে, অনেক সাইট আছে, আপনি যে কোনো এই যে এটা দিয়ে আপনি TFCF সব চেক করতে পারবেন, DAPA TFCF ব্যাকলিং সব চেক করা যায়। সো এগুলো আপনি চেক করে দেখতে পারেন। বুঝতে পারছেন? ক্লিয়ার সবাই? সো জি, স্যার। আমি যেই টুলগুলো আপনার দিছি নিজের নামে ওয়েবসাইট খোলা? আমার নিজের নামে, জি স্যার। আমি ডোমেনটা কিনছি আপু, আমার ডোমেনটা এতদিন ফ্রি ছিল না, এই কিছুদিন আগে আপনাদের আগের ব্যাচের একটা ব্যাচের ক্লাস নেওয়ার সময় হঠাৎ করে দেখি ডোমেনটা ফ্রি, পরে এই ডোমেনটা কিনে নিছি, এখনো ওয়েবসাইটটা বানাই নাই। বুঝতে পারছেন, জাস্ট ডোমেনটা কিনে রাখছি আর কি, ওয়েবসাইটটা বানাবো, আমার বিজনেস সাইট আছে তো এই কারণে এত বেশি প্যারা নেই এতদিন। ডোমেন কি আর বিল ওয়েবসাইট নেওয়া বানাইতে যায় কত লাগবে? কইলেন যে? কথা বুঝি নাই ভাই। ওয়েবসাইট বানাইতে কত লাগবে স্যার? ওয়েবসাইট বানাইতে কত লাগবে এটা জিজ্ঞেস করলেন? না, আমাদেরকে তো বানানো শিখাবেন জানি, জি জি, কিন্তু তারপর একটা ধারণা নিতে চাচ্ছেন। হ্যাঁ ওইগুলো সব দিচ্ছি ভাই, সমস্যা নেই, আগে ক্লাসটা শেষ করি তারপর ওইগুলো নিয়ে কথা বলবো না। আচ্ছা, সবাই তো বুঝতে পারছেন কিভাবে আমরা ডোমেন রিসার্চ করবো, এটা নিয়ে কোনো ইস্যু আছে? না স্যার। ওকে, এক্সপায়ার্ড শিখলাম স্যার, ওই যে নিজের নামে যে ডোমেন গুলো এগুলো একটু হ্যাঁ এগুলো আপনি জাস্ট অ্যাভেলেবিলিটি চেক করবেন, বুঝেন নাই যে এগুলো অ্যাভেলেবেল আছে নাকি, এটা চেক করে নিবেন। যেমন ধরেন আমি একটু চেক করে দেখাই আমারটা, যে আমারটা অ্যাভেলেবেল আছে নাকি, আমারটা কিন্তু আমি কিনে ফেলছি তাই না। তো এখন যদি আমি এখানে এসে চেক করি, এটা লিখে যদি আমি চেক করি, এই যে দেখেন অলরেডি টেকেন দেখাচ্ছে, যদি অ্যাভেলেবেল থাকতো তাহলে আমি কিনে নিতাম, যেমন অ্যাভেলেবেল ছিল বলে আমি একবার কিনে নিছি, এখন আর এটা অ্যাভেলেবেল নাই। বুঝতে পারছেন? এগুলো জাস্ট চেক করবেন, তখন শুধু আপনার স্যার, নাম নিজের দিবেন, কোনো চেক করবেন। বিজনেস না থাকলে ওয়েবসাইটের কোনো দরকার আছে? আচ্ছা, এইটা যেমন ধরেন আপনার নাম দিয়ে আমি চেক করে দেখি, দেখেন অলরেডি আপনার নামেরটা একজন কিনে ফেলছে, ঠিক আছে। আরে, এখন একটা কথা একটু চিন্তা করে দেখেন, আপনি যেটা চিন্তা করতেছেন যে শুধু বিজনেস থাকলেই ওয়েবসাইটের দরকার আছে, আদারওয়াইজ দরকার নেই, এটা অনেকের থিঙ্কিং। আমি একটু বলে দিই, দেখেন ধরেন আপনি মার্কেট প্লেসে আছেন,
আপনি কোন একটা গিগ নিয়ে কাজ করতেছেন, ধরেন আপনি ওয়েবসাইট রিলেভেন্ট কোন একটা গিগ নিয়ে আপনি কাজ করতেছেন। সো এখন একজন ক্লায়েন্ট আসছে আপনার কাছে, একদম প্রথম ক্লায়েন্ট আসছে, আইসা আপনার জিজ্ঞেস করলো তুমি যে ওয়েবসাইটে র্যাঙ্কিং নিয়ে কাজ করতে পারো বা অন পেজ অফ পেজ করতে পারো, তুমি কি কোনো কাজ করছো আগের, আমাকে একটা এক্সপিরিয়েন্স দেখাও। তখন আপনি কার এক্সপিরিয়েন্স দেখাবেন? আছে, অ্যান্সার আছে? না। আচ্ছা, যদি আপনার নিজের একটা ওয়েবসাইট থাকে? তখন আমারটাই দেখাবো। জি। ভাই আমার ওয়েবসাইট কত ডলার দিয়ে কিনছি এটা জিজ্ঞেস করতেছেন? আমি ওয়েবসাইটটা নিজেরটা নিজে বানাইছি ভাই। ডোমেন হোস্টিং কিনে নিছি, ওয়েবসাইটটা ডেভেলপটা আমার নিজের, ফুল এই যে ওয়েবসাইটটা দেখতেছেন এটা সম্পূর্ণ আমার নিজের হাতে বানানো। এটা আমি কিনি নাই ভাই, নিজে বানাই নিছি। আচ্ছা, সো যেটা বলতেছিলাম, তখন আপনি কি করতে পারবেন, আপনি নিজের ওয়েবসাইটটাই দেখাইতে পারবেন। এবার আসি লোকাল মার্কেটের কথা। ধরেন আপনি বাংলাদেশে কারোর সাথে মিটিং এ গেছেন কথা বলতে, তো আপনাকে জিজ্ঞেস করলো আপনার কি অফিস আছে, আপনি যে মার্কেটিং এ সার্ভিস দিবেন, আপনি বললেন কি নাই, আমার কোনো অফিস নাই। আপনার ফেসবুক পেজ আছে, অনেকে এটাও কইবো ভাই আমার ফেসবুক পেজও নাই, অনেকে এটা এটা আসলেই বলবে অনেকে। এবার আসি, ধরেন একটা মানুষের সাথে আপনি কাজে গেছেন, সে আপনাকে জিজ্ঞেস করলো যে ভাই আপনার নিজের একটা ওয়েবসাইট আছে, আপনার ওয়েবসাইটটা একটু দেখান তো। তখন আপনি কি করবেন? ভাই আমার ওয়েবসাইটও নাই কিন্তু আমি ডিজিটাল মার্কেটার, নাকি? নিজেই নিজের লজ্জায় ফেলবেন তখন। অ্যাজ এ মার্কেটার আপনার নিজের অবশ্যই একটা পোর্টফোলিও সাইট দরকার, যেখানে আপনি আপনার এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করে রাখবেন। আপনি যদি কোনো কাজ করেন, আপনার ক্লায়েন্টরা যদি আপনার রিভিউ দেয়, সেই রিভিউ গুলো আপনি শেয়ার করে রাখবেন। আপনি কোন কোন কাজগুলো পারেন সেগুলোকে আপনি প্রেজেন্ট করে রাখতে পারেন। এতে কি হয়, আপনার নিজের ব্র্যান্ড ভ্যালুটা বাড়ে। আর আপনি, আপনার কোনো কিছুই নাই, আপনি কি করবেন, আপনার এই চেহারা যেটা আছে এটা নিয়ে যায় ক্লায়েন্টের সামনে বয়ে থাকবেন আর করবেন ভাই আমার কাজ দেন। ভাই চেহারা দেখে এখন আর মানুষ কাজ দেয় না, মানুষ চায় যে আপনার নিজেরও কিছু প্রপার্টি থাকুক। আর ফার্স্ট ক্লাসে আমি আপনাদেরকে এটাই বুঝাইছি যে কখন আপনি নিজে পাওয়ারফুল হবেন, যখন আপনার কি অ্যাসেট অনেক বেশি থাকবে। এই যে ওয়েবসাইট, এটা আপনার একটা অ্যাসেট, বুঝতে পারছেন? সো এবার আপনি নিজেই ফিল করেন এটা আসলে আপনার প্রয়োজন আছে কি নাই, এটা টোটালি আপ টু ইউ। আপনি না বানাইলে আপনার কোনো সমস্যা নেই। ভাই ডোমেনটা কত দিয়ে কিনছি, এটা আসলে আপনি ডোমেন পারচেস করার যে সাইট গুলো আছে এগুলো খুঁজলে কিছু একটা আইডিয়া পাবেন। আপনার ডোমেন অনেক কম ডলার দিয়েও কিনা যায়, ডোমেন অনেক বেশি ডলার দিয়েও কিনা যায়, এগুলো বিভিন্ন সাইট বেসিসে ডিফারেন্সিয়েট হয়। এটা একটু পরে আইডিয়া দিচ্ছি, দেখতে পারবেন যে ডলার মানে ডোমেন গুলার প্রাইস কেমন হয় নরমালি, শুধু ডোমেনের দাম, শুধু হোস্টিং এর দাম, এগুলো প্রাইস আমি আইডিয়া আপনাকে দিচ্ছি। আচ্ছা, আপনি যে বললেন যে আপনি যে ইয়াটা ক্রিয়েট করছেন, কি বলে জি, এটাকে? ওয়েবসাইটটা এটা কিভাবে? ফার্স্টে তো আপু ডোমেন আর হোস্টিং দুইটা কিনছি, তারপরে এই এই ওয়েবসাইটটা আমি তৈরি করছি। সো ওয়েবসাইটটা তৈরি কিভাবে হয়েছে এটা আপনারা নেক্সট ক্লাস থেকে আস্তে আস্তে শিখতে পারবেন, কোনো সমস্যা নেই, আমি দেখাই দিব কিভাবে ওয়েবসাইটটা তৈরি করতে হয়। ওকে হ্যাঁ, স্যার, ওকে। সব এই ওয়েবসাইটের মতো হুবহু তো আর আপনাদের তৈরি করা স্যার শিখাবো না, একটা ওইটা কি পোর্টফোলিও কিরকম হয় ওই রকমটা শিখাবো। কারণ আপনাদের ওয়েবসাইট ডেভেলপমেন্টের উপরে ক্লাসই হবে অনলি দুইটা। ওটা কি স্যার এইচটিএমএল এর কাজ? না না ভাই, আমি ওয়ার্ডপ্রেসে শিখাবো। কোডিং করে আচ্ছা ওয়েবসাইট স্যার। বানানো শিখানো দুই ক্লাসে, এটা ইম্পসিবল। এটা পসিবল হয় শুধু ওয়ার্ডপ্রেস দিয়ে, কোডিং দিয়ে ইম্পসিবল। ওই ভাইয়া এইচটিএমএল আপনি সিএসএস চিনাইতেই 2 দিন যাইবো গা। আপনি আপনার ওয়েবসাইট থেকে চেক করতে পারতেছেন যে কোনটা অ্যাভেলেবেল আছে, কিন্তু আমরা কিভাবে চেক করব যে আমার নামে অ্যাভেলেবেল আপনি আছে না? ওই যে আমি তো ফার্স্টে বলে দিলাম ভাই, ডোমেন নেম অ্যাভেলেবিলিটি চেকার, ডোমেন অ্যাভেলেবিলিটি চেকার, এটা লিখে সার্চ করেন, অনেক ওয়েবসাইট আপনি পেয়ে যাবেন। এই যে ডোমেন নেম অ্যাভেলেবিলিটি চেক এখানে আছে তো এরকম, এই যে গোডাডি থেকে চেক করতে পারেন, নেম.com থেকে চেক করতে পারেন, এগুলো থেকে চেক করতে পারবেন, এই যে নেম চিপ আছে এগুলো থেকে চেক করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। ওকে, স্যার এখন জি বলেন। ধরেন আমি একটা নেম সিলেক্ট করলাম জি, যেটা অ্যাভেলেবেল। হ্যাঁ, এখন এটা আমি কিনবো, কেনার প্রসেসটা কি স্যার? জি এই যে দেখাচ্ছি সেইগুলা। দেখেন এই যে ইশিখন আছে, ইশিখনের একটা সার্ভিস আছে, ইশিখন হচ্ছে ইশিখনের থেকে আপনি ডোমেন হোস্টিং কিনে নিতে পারবেন। ইশিখনের ইয়ে কই, এই যে ইশিখনের ওয়েবসাইটে যোগাযোগের এগেইনস্টে হোস্ট বিল নামে একটা অপশন আছে। এইখানে যদি আপনি আসেন, সাইটের অবস্থা করুন, এরা ডোমেন হোস্টিং বেচে, এদের সাইটের যদি এই অবস্থা হয়। ও আচ্ছা সরি, রেকর্ডিং অন আছে। আচ্ছা যাই হোক, এইখান থেকে আসলে আপনি ডোমেন হোস্টিং পাওয়ার কথা,
আই ডোন্ট নো কেন এখন দেখা যাচ্ছে না। ওনারাও ডোমেন হোস্টিং বিক্রি করে, আপনি ওনাদের থেকে নিতে পারবেন। হ্যাঁ, অথবা বাংলাদেশি অনেক সাইট আছে যেগুলো থেকে আপনি ডোমেন হোস্টিং কিনতে পারেন। বাট আমাকে যদি জিজ্ঞেস করেন ভাই আপনি কি বাংলাদেশি কোনো ডোমেন হোস্টিং সাইট ইউজ করেন, জি না। বাংলাদেশের কারো থেকে আমি ভাই হোস্টিং কিনে ইউজ করি না, কারণ বাংলাদেশি হোস্টিং গুলো নিয়ে অনেক অনেক হচ্ছে মানে ব্যাড হচ্ছে রিপোর্ট শুনছি, এই কারণে আমি নিজে বাংলাদেশি কোনো হোস্টিং ইউজ করি না। আর যদি বলেন এছাড়া আমরা কোথা থেকে কিনতে পারি, সবচাইতে বেস্ট যদি বলেন আপনার প্রাইসটা অনেক বেশি পড়বে, কিন্তু সবচাইতে ভালো সার্ভিস নিতে পারবেন আপনি হোস্টগেটর থেকে। প্রাইসটা একটু বেশি তুলনামূলক, হোস্টগেটরের সার্ভিসটা অনেক বেটার, আপনি ওদের থেকে প্ল্যান নিতে পারেন। ঠিক আছে, সো যেমন ধরেন আমরা হোস্টগেটর থেকে যদি ওদের এই শেয়ার হোস্টিংটাও নেই আমরা, এইখানে যদি আসি, সো মান্থলি ধরেন 2.75 করে হচ্ছে ওদের হোস্টিং এর অফার এখন, তাও 60% অফ আছে। সো আপনি 12 মাসে চিন্তা করেন, 12 দুগুণা $24, আরো ধরেন 0.75 করে ধরেন ওই $30 কাছাকাছি আসবে। $30 দিয়ে আপনি একটা হোস্টিং নিতে পারেন। ঠিক আছে, এইখানে যেমন এই একটা আছে, এটা হচ্ছে 3.50 করে পার মান্থ। আচ্ছা, ওরা স্টোরেজের কিছু লেখে নাই কা? স্টোরেজ তো লেখে নাই, কত জিবি দিবে। আচ্ছা একটু নিচে আসি। আচ্ছা এই যে এখানে আছে। ও আচ্ছা, ওরা বোধহয় কোনো অফার দিতেছে, সবগুলাতে ডিস্ক স্পেসে আনমিটার লিখে দিছে। আচ্ছা, এইখানে আপনি ওয়েবসাইট রাখতে পারবেন সিঙ্গেল, মানে একটা, এটাতে ওয়েবসাইট রাখতে পারবেন আনলিমিটেড, এটাতেও রাখতে পারবেন হচ্ছে আনলিমিটেড। বাট অসুবিধাটা কখন খাবেন জানেন অ্যাকচুয়ালি? এইটার এখন তো অফার প্রাইস আছে, 60% অফার আছে। 60% অফার আপনার প্রাইসটা কম পড়তেছে, আর রিনিউয়ালের সময় দেখবেন এটার প্রাইস অনেক বেশি হয়ে যাবে তখন এটার। বাট এটাতে আপনি সিঙ্গেল ওয়েবসাইট রাখতে পারবেন আর কি। হ্যাঁ, এর বেশি ওয়েবসাইট রাখতে পারবেন না, এটাতে আনলিমিটেড রাখতে পারবেন, এটা তো আনলিমিটেড রাখতে পারবেন। আর যদি এই ডোমেনের আন্ডারে আসেন, তাহলে ডোমেনের এখানে রেজিস্টার ডোমেনে ক্লিক করলে আপনি ডোমেনের প্রাইসও দেখতে পারবেন। ধরেন এখানে আমরা যদি একটা .com লিখি, আরে .com এটা লিখে যদি আপনি সার্চ করেন, তাহলে মোটামুটি আপনি ডোমেনের প্রাইসটাও দেখতে পারবেন। কি হলো, আমি কি আজকে যাদেরকে দেখাইতে চাই তাদেরই সমস্যা নাকি? এই যে দেখেন, ডোমেনের প্রাইসটা 14.95 পার ইয়ার, মানে এক বছরে প্রায় $15 কাছাকাছি আছে। ঠিক আছে, সো এগুলো থেকে আপনি ডোমেন কিনে নিতে পারবেন এবং হোস্টিংও কিনে নিতে পারবেন। তবে এগুলো কেনার জন্য আপনার অবশ্যই ভাই মাস্টার কার্ড লাগবে। হ্যাঁ, মাস্টার কার্ড ছাড়া আপনি এদের পেমেন্ট করতে পারবেন না। আচ্ছা তার মানে আকাশ স্যার ভাই, দুটোই কিনতে হবে, ডোমেন ও হোস্টে। জি জি, আকাশ ভাই, ডোমেন আলাদা কিনতে হয়, হোস্টিং আলাদা কিনতে হয়। স্যার হোস্টিং এর আবার কি কাজ? ওই যে স্টোরেজ, আপনি কি প্রথম থেকে ছিলেন না? ডোমেন তো ছিলাম হচ্ছে তো। শুধু অ্যাড্রেস, আপু যে অ্যাড্রেস লিখলে আপনার ওয়েবসাইটে মানুষ আসতে পারবে। কিন্তু এই যে হ্যাঁ আচ্ছা। ওয়েবসাইটে আপনি আপনার ছবি আপলোড করবেন, লেখাগুলা লিখবেন, এগুলোর জন্য একটা স্পেস লাগবে না? এই লেখাগুলা হ্যাঁ কোথায় থাকবে? এটার জন্য এই স্টোরেজও কিনতে হয়। একটা হচ্ছে তার মানে অ্যাড্রেস আর একটা হচ্ছে স্টোরেজ। স্টোরেজের ক্যাপাসিটির উপর দাম নির্ভর করবে না স্যার? অবশ্যই স্টোরেজের ক্যাপাসিটির উপরে ডিপেন্ড করে, স্টোরেজের পরিস্থিতির উপরে ডিপেন্ড করে। যেমন ধরেন আপনি 10 GB স্টোরেজ কিনলেন, যেটা কিনা একা আপনার, আপনি 10 GB ভিতরে একটা ওয়েবসাইট যখন বানান, ধরেন আপনার হয়তো ম্যাক্সিমাম ধরেন আপনার 1 GB স্টোরেজ হচ্ছে ইউজ হয়েছে, সো আপনার কিন্তু 9 GB খালি আছে। এবার আমি যদি আমার মোবাইল ফোনের সাথে তুলনা করি, আমাদের মোবাইল ফোনে কিন্তু র্যাম রোম থাকে, তাই না? সো আমাদের ফোনে ধরেন র্যাম আছে 3 GB, আমরা যদি 1 GB র্যাম ইউজ করি আমার মোবাইলটা অনেক ফাস্ট থাকবে। কিন্তু 3 GB র্যাম আছে, ওই 3 GB ভিতরে আমি যদি 2 GB ফিল করে ফেলি, তখন মোবাইলের কি অবস্থা হয়? মোবাইল পুরো স্লো হয়ে যায় না? সো হোস্টিং এর ক্ষেত্রে সেম, আপনার হোস্টিং যদি এক্সট্রা না থাকে, আপনার হোস্টিং এ যদি স্পেস ভালো না থাকে, তাহলে কিন্তু আপনার লোডিং স্পিডের অনেক সমস্যা হবে। আপনার ওয়েবসাইটে ঢুকার সময় শুধু লোডিং লোডিং ঘুরতেই থাকবে আর ঘুরতেই থাকবে, তারপরে স্যার আপনি কিছুদিন পর একজন পর। ইউজের কথা বলতেছেন, একজন ইউজের কথা বলতেছেন, আবার একাধিক ইউজের কথা বলতেছেন, কথাটা বুঝি না। আমি একজন ইউজ করবো আমার ওয়েবসাইটে, তো আমি যখন আমার ভাই অ্যাড্রেসটা দিব। আপনার ওয়েবসাইটে তো আপনি আসবেন, কিন্তু আপনার ভিজিটররা কি আসবে না আপনার ওয়েবসাইটে? হ্যাঁ হ্যাঁ। তো আপনার ভিজিটররা যখন আপনার ওয়েবসাইটে আসবে, তখন তো আপনার ডেটাগুলো কল হবে সার্ভার থেকে। ও, আচ্ছা তো এটা আকাশ ভাই, দেখার জন্য আপনার একটা ব্যান্ডউইথেরও প্রয়োজন আছে। এই সবগুলো জিনিসের উপরে আপনার ওয়েবসাইটের লোডিং স্পিডটা ডিপেন্ড করে। আকাশ ভাই, আমার দুইটা প্রশ্ন ছিল।
বলেন। প্রথম প্রশ্ন হলো, আমি কিছুদিন আগে মানে তখন আমার কাছে ক্রেডিট কার্ড ছিল না, জি তো ভায়া হয়ে একজন থেকে নেমচিপ থেকে একটা হোস্টিং এবং ডোমেন নাম কিনি। জি। এখন হোস্টিং এর ক্ষেত্রে যেটা সমস্যা দেখলাম, ওদের কি মানে যে বেসিক প্ল্যান থাকে সেখানে কি হুম। ওই ইমেল সেন্ডিং এর জন্য কি ওদের আলাদা করে কি বলে ওই ইমেলের জন্য মানে নেমটা কি কিনতে হয়, না বাই ডিফল্ট একটা বা দুইটা দেওয়ার কথা? আমি না এটা একটা দুইটা করতে এটা পারিনি। এটা আসলে ভাই ডিপেন্ড করে, যেমন আম, আচ্ছা জাস্ট এ সেকেন্ড, আমি দেখাচ্ছি আপনাদেরকে। আচ্ছা, যেটা বলতেছিলাম ভাই, আপনি যে কোনো জায়গা থেকে ডোমেন হোস্টিং কিনে নিতে পারেন, এটা আপনার উপরে ডিপেন্ডেন্ট। হ্যাঁ, সবগুলাই ভালো আবার সবগুলাই খারাপ, আপনি সব ডিটেলস গুলা দেখে নিবেন যে আপনাকে কত জিবি স্টোরেজ দেওয়া হইতেছে, এবং হচ্ছে আপনি কি সি প্যানেল পাচ্ছেন কিনা, এটা শেয়ার হোস্টিং হলে এটা কি টাইপের শেয়ার হোস্টিং, আপনার সার্ভারটা কোন জায়গায়, এই টোটাল জিনিসগুলো আপনি জেনে নেবেন, তাহলে আপনার জন্য এনাফ। বুঝতে পারছেন? তো আজকের ক্লাস নিয়ে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে সেটা আমাকে করে ফেলতে পারেন। স্যার আরেক স্যার ইশিকন থেকে আমার টোটাল নিলে ক্লাস কি, নিয়ে একটা কথা ছিল। হ্যালো, জি বলেন। ইশিকন থেকে স্যার নিলে আমার কি ডাইরেক্ট ওই যে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড দিয়ে দিতে হবে না? না না না, আপনি সেখান থেকে যদি নেন বা আপনি যদি বাংলাদেশি কারো ভায়া হয়ে যদি কখনো পারচেস করেন, তখন আপনার ক্রেডিট কার্ড লাগে না। আপনি তখন হয়তো তাদেরকে পেমেন্ট করে দিলেন, তারা তাদের অ্যাকাউন্ট থেকে হচ্ছে পে করে দিবে। স্যার জি স্যার আমাদেরকে যে কি যেন বলে নোটগুলো দিছিলেন, এটা কি বলে আমি ঠিক এই মুহূর্তে ভুলে গেছি। গ্রুপে যে স্লাইডের কথা বলতেছেন? জি স্লাইডের কথা বলতেছেন? জি জি স্লাইড স্লাইড গুলো কি আমি খুঁজে পাচ্ছি না স্যার, আসলে আমাদের বেসের সবাই কি পাইছে, এটা একটু যদি জিজ্ঞেস করতেন। এগুলো দেয়া আছে ভাই, মেসেঞ্জারে ফাইল কিভাবে খুঁজতে হয় আলাদা করে, এটা আগে শিখেন, তাইলেই পাবেন, সব ফাইল এক জায়গায় পেয়ে যাবেন তাহলে। এটা কোথায় কোথায় যেন দেখা এটা যাবে? মেসেঞ্জারে ভাই, মেসেঞ্জারেই। এটা শিখেন, এটা দেখাবো না, এটা শিখেন মেসেঞ্জারের থেকে ফাইল সবগুলা কেমনে ডাউনলোড করতে হয়। ও, আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর একটা প্রশ্ন ছিল স্যার, জি যতগুলো যে টুলস দেখাইলেন এগুলোর যদি একটা লিস্ট হিসেবে আমাদের দিতেন তাহলে অনেক সুবিধা হতো। ভাই, অনলাইনে সার্চ করলে পাওয়া যায়, এগুলো লিস্ট করা নেই কোথাও। ভাই আপনার আজকের স্লাইড কি সবগুলো শেষ হয়েছে? 8 নাম্বার বা 9 নাম্বারে আমরা এসেছিলাম, 14টা স্লাইড ছিল। এগুলাতে সব হচ্ছে এক্সট্রা কথাবার্তা বলা আছে, এগুলো নিয়ে প্যারা নাই, আমি যে কাজগুলো আপনাদের দেখাচ্ছি সেটাই বলা আছে। শুধু একটা মেইন জিনিস আছে, এটা হচ্ছে ইএমডি, ইএমডিটা বলা বাকি। ইএমডি মানে হচ্ছে এক্সাক্ট ম্যাচ ডোমেন। মানে ধরেন আপনার একটা কিওয়ার্ড আছে বেস্ট মোবাইল ফোন সেলার, আপনি কি করছেন, একটা ডোমেনই কিনে নিছেন এই নামে বেস্ট মোবাইল ফোন সেলার .com, এই ধরনের ডোমেনকে বলা হচ্ছে ইএমডি ডোমেন, মানে এক্সাক্ট ম্যাচ ডোমেন। সো এক্সাক্ট ম্যাচ ডোমেন এখন আর কিনতে হয় না, কারণ গুগল হচ্ছে এই ধরনের ডোমেনকে এখন আর প্রায়োরিটি দেয় না। এখন গুগল প্রায়োরিটি দেয় হচ্ছে যে ডোমেনগুলো অ্যাকচুয়ালি ব্র্যান্ডেবল ডোমেন। সো আপনারা ট্রাই করবেন অলওয়েজ ব্র্যান্ডেবল ডোমেন কিনতে, এক্সাক্ট ম্যাচ কেনা যাবে না। এই যে দেখেন, এটা আগে অনেক প্রায়োরিটি পাইতো, এখন সেটা নিচের দিকে ডাউন হয়ে গেছে। আজকের ক্লাস নিয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে করে ফেলতে পারেন। আচ্ছা, ডোমেইন নেক্সট আমাদের হোম করে আপনাদের হোমওয়ার্ক যদি বলি ভাই, আপনার নিজের জন্য ডোমেন হোস্টিং এগুলো আপনি বের করেন, ডোমেনটা বের করেন, করে ডোমেন হোস্টিং কিনে ফেলেন, যাতে নেক্সট ক্লাসে আপনি প্র্যাকটিস শুরু করে দিতে পারেন আমাদের সাথে। ইশিকন থেকে কিনলে ওদের ওয়েবসাইটে যাই যোগাযোগ করতে হবে না? হ্যাঁ, ওদের সাথে যোগাযোগ করেন তাহলেই হবে। ভাইয়া এই বৃহস্পতিবারে কি ক্লাস হবে? জি না ভাই, আপনাদের এখন থেকে রবিবার এবং হচ্ছে মঙ্গলবারেই ক্লাস হবে। স্যার আমাদের পার্সোনাল ইউজের জন্য জি, ওয়ান ওয়েবসাইটটা কি এনাফ? ওয়ান ওয়েবসাইট এনাফ, বাট স্টোরেজটা বাড়ায় নিতে পারেন। আচ্ছা, থ্যাংক ইউ। ডোমেন নেম তো আপনি একটাই নিবেন, আপনার স্টোরেজটা বেশি হলে এটা আপনার জন্য সুবিধা। না মানে অনেক দেখেছি তো 3 ওয়েবসাইট জি, অ্যাভেলেবিলিটি। 3 ওয়েবসাইট অ্যাভেলেবিলিটি মানে হচ্ছে আপনি চাইলে 3টা ওয়েবসাইট রাখতে পারবেন, বাট আপনি ডোমেন আপনাকে হচ্ছে দেয়া হবে একটাই পারচেজ করার সময়। একটু সাজেশন দেওয়ার জন্য যে আমরা পার্সোনাল আর এই 3টা ওয়েবসাইট কি আমার নিজেরই হবে? আপনি, হ্যাঁ আপনার ইচ্ছা, আপনি 3টা ওয়েবসাইট কে রাখতে 3টা পারবেন। ওয়েবসাইট বানায়? আচ্ছা ভাই দেখেন, ব্যাপারটা হচ্ছে এরকম, 3টা ওয়েবসাইট কেউ বানায় না, আমি বলতেছি। ধরেন ishikon.com এটা একটা ওয়েবসাইট, তাই না? facebook.com এটা একটা ওয়েবসাইট, google.com এটা একটা ওয়েবসাইট।
সো আপনি ওইখানে যে স্টোরেজটা পাচ্ছেন সেই স্টোরেজে আপনি চাইলে এরকম 3টা আলাদা আলাদা ওয়েবসাইট রাখতে পারবেন। রাখবেন কি রাখবেন না এটা আপনার ইচ্ছা। বুঝতে পারছেন? মানে ওই স্টোরেজটুকুর অ্যাবিলিটি আছে 3টা ওয়েবসাইট রাখার। এবার আপনি একটা রাখলেন, সো দ্যাট মিনস আপনি আরো বেশি স্পেস ফাঁকা রাখলেন, এবং স্পেস যত ফাঁকা রাখতেছেন সেটা আপনার লোডিং স্পিডের জন্য তত বেশি বেটার। ওয়ার্ডপ্রেস আর কোডিং এর থ্রু ওয়েবসাইট বানানোর ডিফারেন্স কি ভাই? কোডিং এর মাধ্যমে বানাচ্ছেন মানে আপনাকে হাতে কোড লিখতে হবে, HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, পাইথন, নোড.js, জ্যাঙ্গো, এই ধরনের অনেক ল্যাঙ্গুয়েজ আছে। আপনি এই ধরনের যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ লিখে আপনি একটা ওয়েবসাইট বানাবেন। আর ওয়ার্ডপ্রেসের কাজ হচ্ছে ড্র্যাগ এন্ড ড্রপ। একটা থিম থাকবে, ওই থিমের উপরে আপনি ড্র্যাগ এন্ড ড্রপ করে এডিট করে ওয়েবসাইট বানায় ফেলতে পারবেন। কোনটা ভালো এটা নেক্সট ক্লাসেই বুঝতে পারবেন কোনটা ভালো। ভাই আপনারটা কি দিয়ে বানাইছেন? আমারটা আপু ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো, যেটা আপনারা শিখবেন। আর স্যার আপনারটা কি ভাইয়া পেইড নাকি জি, শুধু আমারটা পেইড ভাই, আমারটা পেইড থিম, ফ্রি থিম না, পেইড থিম। ভাই কত দিয়ে বিগিনার নিচ্ছেন? হিসেব আমার থিমটা ভাই $250 দিয়ে কেনা। এটা কি হচ্ছে একদম লাইফ টাইম নাকি হচ্ছে? জি জি, লাইফ টাইম। আচ্ছা, স্যার বিগিনার হিসেবে আমাদের কেমন স্পেস হলে হবে? আপু বিগিনার আর নন বিগিনার বলে কথা নাই। ব্যাপারটা হচ্ছে এই জিনিসগুলো আপনি ওয়ান্স ইন এ লাইফ টাইম বানাচ্ছেন, কারণ এই জিনিসগুলো হচ্ছে যে আপনার আপনার ব্র্যান্ডটাকে হচ্ছে রিপ্রেজেন্ট করবে। সো এই জিনিসগুলো বেটার ওয়েতে বানানোটাই হচ্ছে ভালো। স্যার আমরা রিনিউয়ালের সময় আবার বাড়ায় নিতে পারবো না স্পেস জি, বা বাড়ায় নিতে পারবেন। ওয়েবসাইট? জি জি, বাড়ায় নিতে পারবেন। ওকে, একটা কাজ করতেছি, জাস্ট এ সেকেন্ড। আচ্ছা, জি ভাই আপনার কোশ্চেনটা করেন। কোশ্চেনটা হচ্ছে রিসেন্টলি দেখলাম যে ishikon.com থেকে .net বা .org এরকম যে চেঞ্জ গুলো আসতেছে, আমাদেরও ক্ষেত্রেও তো এরকম কাজ করতে গেলে ফিউচারে দরকার হতে পারে এরকম সার্ভিস প্রোভাইডার যারা আছে। সেই ক্ষেত্রে পরবর্তীতে কি ধরনের রিস্ক থাকে বা কোনো প্রস এন্ড ক্রস যে বিষয়টা আর কি। আচ্ছা, ফার্স্ট অফ অল ভাই ইশিখন যেটা করছে সে তার ডোমেন নেম চেঞ্জ করছে। সে কি তার হচ্ছে প্রোভাইডারকে চেঞ্জ করছে কিনা এটা কিন্তু শিওর না। হ্যাঁ, একই প্রোভাইডারের থেকে আপনি .net এর ডোমেনও নিতে পারেন, .org এর ডোমেনও নিতে পারেন, .com এর ডোমেনও নিতে পারেন। ঠিক আছে, প্রোভাইডার চেঞ্জ করা কোনো ব্যাপারই না। আপনি যাদের থেকে কিনতেছেন ডোমেন হোস্টিং, আপনি তাদেরকে বললেই, আপনি যদি তাদের পেমেন্ট ক্লিয়ার করে থাকেন, তারা যে কোনো টাইমে আপনার ডোমেনটা হচ্ছে ট্রান্সফার করে দিতে বাধ্য। হোস্টিং ট্রান্সফার করা যায় না, ডোমেনটা আপনি ট্রান্সফার করে নিতে পারবেন। আর ডোমেনটা যদি আপনি ট্রান্সফার করেন, সাপোজ ধরেন আপনার ডোমেনটা আপনি আমার থেকে নিছেন এবং সেটা আপনি ইশিখনে ট্রান্সফার করবেন, তাহলে কি হয়, ইশিখনকে সেম ডোমেনটা আবার অনলাইন থেকে পারচেস করতে হবে, কিন্তু সেখানে আমার পারমিশন লাগবে। আমি ডোমেনটাকে আমার প্যানেল থেকে আনলক করে দিব, তখন ইশিখন ডোমেনের প্রাইস দিয়ে এই ডোমেনটা আবার কিনে নিতে পারবে। আমি যদি আনলক না করি তাহলে ইশিখনও এটা কখনো কিনতে পারবে না। ঠিক আছে, এটা হচ্ছে ট্রান্সফারের সিস্টেম। ট্রান্সফার করতে হলে আপনি যার কাছে ট্রান্সফার করতেছেন তাকে এই ডোমেনটা কিনে নিতে হবে, আবার কিনতে হবে আর কি। এবার আপনার মেয়াদ থাকুক আর না থাকুক আবার কিনতে হবে। এটা হচ্ছে ট্রান্সফারের বিষয়। এখন আসি, এই যে ওনারা ডোমেন চেঞ্জ করতেছে, এটার প্রবলেম কি হতে পারে? এইটা ওনাদের র্যাঙ্কিং এর ক্ষেত্রে একটা ফ্যাক্ট রাখতে পারে। ধরেন ওনাদের .comটা তো কিছুদিন বন্ধ ছিল, তখনও কিন্তু কিছু ভিজিটর ওনাদের ওয়েবসাইটে আসছে, আইসা কিন্তু এই যে ঠিক সেম কন্ডিশনটা পাইছে, যেটা কিনা ওনাদের এই যে ওনাদের ডোমেন হোস্টিং সার্ভিসটা যেখান থেকে যায় সেই জায়গাতে এখন যে প্রবলেমটা আইরে, যেমন ধরেন আমি এই যে হোস্ট বেল যেটা লিখে আছে এখানে আসতেছে, এখন এখানে কি লিখে আসতেছে বারবার, দিস সাইট ক্যান নট বি রিচড। সো এই সাইটে কি কোনোভাবে রিচ করতে পারতেছে না, হয়তো ওনাদেরই হোস্টিং এর কোনো প্রবলেম আছে যে কারণে সাইটে রিচ করা যাচ্ছে না। হ্যাঁ, সো এই যে প্রবলেমটা হইতেছে, এখন কিন্তু আমি ওনার ওয়েবসাইট থেকে বারবার বের হয়ে চলে যাচ্ছি। সো গুগল কিন্তু এইটারও একটা হিস্টোরি পায় যে ওনার সাইটে আসতেছে, কোনো কন্টেন্ট পাইতেছে না, বারবার বের হয়ে যাচ্ছে। সো এতে করে তার নেগেটিভ স্কোর বাড়তে থাকে। বুঝতে পারছেন? সো আপনি যখন সাইটটা বানাবেন এটা যাতে প্রপারলি কাজ করে সেটা আপনার অলওয়েজ মাথায় রাখতে হবে। যদি এরকম প্রবলেম হয় তাহলে কিন্তু সেটা আপনার ডোমেনের উপরে ইম্প্যাক্ট ফেলে। আর ইউআরএল যদি এগুলা গুগল ইন্ডেক্স হয়ে থাকে, ধরেন তার .net দিয়ে যদি একবার ইন্ডেক্স হয়ে যায়, .com দিয়ে যদি একবার ইন্ডেক্স হয়ে যায়, তাইলে যদি সে এটাকে রিডিরেক্ট না করে, যেমন ইশিখন এখন রিডিরেক্ট করে দিছে, যদি সে রিডিরেক্ট না করতো তাহলে গুগল ভাবতো এই 3টা ওয়েবসাইট আলাদা আলাদা ওয়েবসাইট। সো সে কি করতে পারতো, যে কোনো একটা ওয়েবসাইটকে পেনাল্টি দিয়ে দিতে পারতো কপিরাইট ইস্যুর জন্য। সো এরকম আরো অনেক ইস্যু হইতে পারে ভাই।
সো যে কটা ইস্যু এখন বললাম এইগুলা হচ্ছে খুব মেজর ইস্যু আর কি। আচ্ছা, থ্যাংক ইউ ভাই, আপাতত এতটুকু থাকো, গ্রাজুয়ালি জিজ্ঞেস করা জি যাবে। জি, আস্তে আস্তে, এখন অনেকগুলো শুনলে আসলে মাথা Right, ঘুলাই right, যাবে। কিছু জিনিস মাথার উপর দিয়ে যাচ্ছে ইনফ্যাক্ট। থ্যাংক ইউ জি। ভাইয়া। ওকে, ওয়েলকাম। এই জন্য আমি চেষ্টা করি যে যেগুলো আপনাদের রিলিভেন্ট এগুলাই থাকুক, আস্তে আস্তে শিখেন, আদারওয়াইজ মাথা গুলায় যায় অনেক, কারণ এগুলো অনেকের কাছে একদমই নতুন, এটাই আর কি। ওকে, সো আমরা তাহলে আজকে এই পর্যন্ত রাখতেছি। সবাই ভালো থাকবেন। গুড নাইট এভরিওয়ান, এন্ড আপনাদের নেক্সট ক্লাসটা অ্যাগেন সানডেতে হবে। হ্যাঁ, গুড নাইট স্যার, থ্যাংক ইউ। গুড নাইট এভরিওয়ান।